এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আজ থেকে তুমি আমার ছেলে নও। আমি মনে করব আমার ছেলে মারা গিয়েছে। হুট করে বাসটা ব্রেক কষে। বাসটা জোরে ব্রেক দেওয়ার জন্য পুরো বাসটা একটা কঠিন ঝাঁকুনি খেয়ে থেমে যায় এবং সেটির প্যাসেঞ্জাররা সবাই নড়ে চড়ে ওঠে। বাসের এই ঝাঁকুনির কারণে স্বাধীনেরও ঘুম ভেঙে যায়। সে মাত্র দেখা তার স্বপ্নের কথা মনে করে ভীষণ মুচড়ে যায়। তার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছে, তার মাও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা আজ তাদের ছেলে হিসেবে স্বাধীনের পরিচয় দিতেও নারাজ। এই বিশাল পৃথিবীতে সে সম্পূর্ণ একা হয়ে পড়েছে। তার না আছে কোনো আপনজন, না আছে কোনো যাওয়ার জায়গা। সে তার জিনিসপত্র নিয়ে সম্পূর্ণ অচেনা ঢাকা শহরে চলে এসেছে। সে জানে না সে কোথায় থাকবে বা কী করবে বা কী খাবে। তার কাছে বিশেষ টাকা পয়সাও নেই। এই মিয়া, আপনি এখনো বাসে কি করেন? বাস তো শেষ স্টপেজে চইলা আসছে। আপনি এখন বাস থেকে নামেন তাড়াতাড়ি। বাস ঢাকা চলে এসেছে কি? এই মিয়া, আপনি শহরে নতুন নাকি? বাস চইলা আসছে ঢাকা শহরে, সবাই নাইমাও গেছে, আপনিও নামেন। বাস এখন টার্মিনালে ঢুকবো, তাড়াতাড়ি নামেন, পরের ট্রিপের জন্য বাস রেডি করা লাগবো। ভাই শুনেন, আমি এই শহরে নতুন, আমাকে একটা থাকার জায়গার কথা বলতে পারেন? আমি কিছুই চিনি না এই শহরে। কি জ্বালা! এই মিয়া, এই আমারে কি আপনার থাকনের জায়গার কনের মানুষ লাগে? হ্যাঁ, হোটেলের দালাল লাগে? হ্যাঁ, নিজেরটা নিজে খুঁজা নেন গা। আসছে কোন নবাবের পুত? ওরে আমার, এখন থাকনের জায়গা কইরা দেন লাগবে। যান তো যান, নামেন তাড়াতাড়ি, তক্ত কইরেন না। বাসের হেল্পারের কথা শুনে স্বাধীনের পায়ে রক্ত মাথায় উঠে যায়। সে হেল্পারকে মারতে নিলেও হুট করে থমকে থেমে যায়। না, এই কাজ সে করবে না। মানুষের গায়ে সে হাত তুলবে না। সে নিজেকে কথা দিয়েছে এসব আর সে করবে না। তাই চুপচাপ সে তার ব্যাগ নিয়ে নেমে পড়ে বাস থেকে। স্বাধীন জানে না সে কি করবে, কোথায় যাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে স্বাধীন হাঁটা শুরু করে। নতুন শহরে শুরু হয় তার একটা অচেনা যাত্রা। ঢাকা শহরের পথে স্বাধীন শুরু। রাত গভীর হচ্ছে। স্বাধীন ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় হাঁটছে। হাতে শুধু একটা ছোট্ট ব্যাগ, পকেটে সামান্য টাকা। এই শহর তার কাছে একেবারে অচেনা। এতদিন সে এমন এক দুনিয়ায় ছিল যেটা ছিল একদম আলাদা, আর আজ সে একদম একা আর নিঃস্ব। তার আজ কিছুই নেই। হঠাৎ রাস্তার পাশে বসে থাকা এক বয়স্ক ভিক্ষুক তার দিকে তাকিয়ে বলল, কিছু ভিক্ষা দিবা বাবা? এই নেন চাচা, এই 100 টাকা রাখেন। আমার কাছে বেশি টাকা নেই, আর দোয়া করবেন আমার জন্য। বাবা, তুমি নতুন আসছো নাকি এই শহরে? স্বাধীন একটু থমকালো। লোকটা কিভাবে বুঝলো নতুন এসেছে শহরে? হ্যাঁ চাচা, আমি এখানে নতুন, আজকে এসেছি ঢাকা শহরে। কোথায় যাবে? স্বাধীন একটু হাসলো। জানি না, আমার যাওয়ার কোনো জায়গা নেই চাচা। পথ যেখানে নেন সেখানেই যাব, নয়তো রাস্তায় থাকবো। ভিক্ষুকের চোখে মায়া ঝিলিক দিল স্বাধীনের জন্য। এই শহরে টিকে থাকতে হলে শক্ত থাকতে হবে বাবা। এই শহর বড় কঠিন, বড় নিষ্ঠুর। এখানে কেউ কাউকে ছাড় দেয় না। সাবধানে থাইকো তুমি। স্বাধীন মাথা নাড়ল। তাকে যে শক্ত হতেই হবে, তাকে যে টিকে থাকতেই হবে, তাকে যে মানুষ হতেই হবে। তবে এখন তার একটা জায়গা দরকার থাকার জন্য। 1 সপ্তাহ পর স্বাধীন বহু কষ্টে একটা হোটেলে ওয়েটারের কাজ জুটিয়েছে। সারাদিন হোটেলে তাকে অমানসিক পরিশ্রম করতে হয়। সেই ভোর 5টা থেকে কাজ শুরু হয়, রাত 11টা পর্যন্ত কাজ করতে হয়। তারপর একটু খেয়ে তার চলে পড়াশোনা। স্বাধীন ঠিক করেছে সে তার পড়াশোনা যে করেই হোক চালিয়ে যাবে। তার স্বপ্ন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। তাই তো সারা দিন হোটেলে এত হাড় ভাঙা খাটুনি খেটে রাতে সে পড়তে বসে। হোটেলের মালিক তাকে দয়া করে হোটেলের ভেতরে এক কোনায় একটু থাকার জায়গা করে দিয়েছে। প্রথম মাসের বেতন জমিয়ে সে কিছু বইও কিনেছে। এদিকে কিছুদিন আগে তাই ইন্টারের রেজাল্টও দিয়েছে। সে খোঁজ নিয়ে দেখেছে সে পাশ করেছে। তার মানে এখন ভার্সিটির পরীক্ষা সে দিতে পারবে। স্বাধীন এতে প্রচণ্ড খুশি হয়ে যায়।
নিজেকে বদলানোর পথে সে এক ধাপ এগোতে পেরেছে। একদিন রাতে সারাদিন কাজ করে স্বাধীন পড়ছিল, তখন সেখানে চলে আসে তার সাথে কাজ করা আরেকজন লোক। তার নাম ছিল মজনু। ছোট ভাই, কি করো তুমি? ঘুমাইবে না? রাত তো মেলা হয়ে গেল। মজনু ভাই, আপনি ঘুমিয়ে পড়েন, আমার শুতে দেরি হবে। আমার একটু পড়া বাকি আছে, পড়াটা শেষ করে ঘুমাবো। ওরে ভাই রে, সারাদিন হোটেলে কাজ করে রাতের বেলা আবার বসো পড়া নিয়ে। তোমার কি কষ্ট হয় না? তোমার দেখলে বড় মায়া হয় আমার। ভাই, পড়াশোনা তো করতে হবে। আগামী মাসে আমার অ্যাডমিশন পরীক্ষা। ঠিকমতো পড়াশোনা না করলে তো টিকতে পারবো না। আমাকে যে করেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতেই হবে। এছাড়া আর তো কোনো উপায়ও নেই মজনু ভাই। আপনি শুয়ে পড়ুন। তা ছোট ভাই, তুমি রাতে খাইছো তো? তোমার লাগে আজকে মোরগ পোলাও রাখছি। স্বাধীনের বুকটা ধক করে উঠল। মোরগ পোলাও, তার প্রিয় খাবার। তার মা তার জন্য সব সময় কত ভালোবাসা নিয়ে এটা বানাতো। সে কবে শেষবার মায়ের হাতে বানানো মোরগ পোলাও খেয়েছিল। স্বাধীন একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মনটা খারাপ হয়ে যায় ভীষণ। জি ভাই, খাবো। এই তো পড়াটা শেষ করেই শোয়ার আগেই খাবো। আপনি শুয়ে পড়েন গিয়ে ভাই, আমি একটু পড়ি। বেশি দেরি করিল না, তাড়াতাড়ি শুয়ে যাইও, সকালে আবার উঠতে হইবে। এ বলে মজনু চলে যায়। স্বাধীন তার বই হাতে নিয়ে কতক্ষণ অন্যমনস্ক থেকে আবার পড়তে শুরু করে। স্বাধীন পড়া শেষ করে খেতে বসে। তোমার কথা অনেক মনে পড়ছে মা। কতদিন দেখি না তোমাকে। তোমার হাতের রান্না কতদিন যে খাই না, তোমার আদর কতদিন পাই না। তবে আমি ভেঙে যাব না, তোমার আর বাবার যোগ্য সন্তান হয়েই ফিরব। এই বলে নীরবে স্বাধীন চোখের পানি ফেলতে ফেলতে খেয়ে নেয় তার প্রিয় মোরগ পোলাও। কিছুদিন পরে স্বাধীন এখন বেশ পটু হয়ে গিয়েছে তার কাছে। বেশ দক্ষতার সাথে এখন সে হোটেলের সব কাজ করে। টুকটাক রান্নাবান্নাও শিখেছে সে। বাবুর্চি তাকে বেশ ভালোবাসে। আসলে হোটেলের সবাই তাকে বেশ আদর করে, ভালোবাসে। এই সাধারণ মানুষের জীবনে সে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে। আগের মতো সেই মিথ্যা দম্ভ আর তার মাঝে নেই। আগের চেয়ে অনেক ভালো মানুষ হয়েছে সে। হোটেলে কাজ করছিল স্বাধীন, তখন হুট করে তার মালিক তাকে ডেকে পাঠায়। কি স্বাধীন মিয়া, কেমন চলে কাজকর্ম? আপনার দোয়ায় ভালোই চলছে চাচা। আপনি আমাকে কাজের সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আপনি সেদিন আমাকে কাজ না দিলে আমার রাস্তার পাশে মরে পড়ে থাকতে হতো। কি যে কও তুমি, এমন কিছু হইতো না। যাই হোক, মন দিয়ে কাজ করো। তোমার পড়াশোনা ঠিকঠাক মতো চলে তো? জি মালিক, পড়াশোনা আমি করছি ঠিকমতো। ভালো ভালো। তা তোমার পরীক্ষা কবে? আগামী মাসে পরীক্ষা মালিক। আজকে ফর্ম ফিল আপ করতে যাব। খুবই ভালো কথা। যাইও তাহলে এক ফাঁকে। এখন তাহলে কাজকর্ম করো তুমি। ওই যে দেখো কাস্টমার কি চায়। জি মালিক, আমি যাই। স্বাধীন আবার কাজে চলে গেল। পরদিন সকালে স্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে। এই জায়গাটাই তার নতুন স্বপ্ন। এখানে তাকে যে করেই হোক ভর্তি হতে হবে। নিজেকে তার যোগ্য প্রমাণ করতেই হবে। কিন্তু সমস্যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ না। এর জন্য তার কঠোর পরিশ্রম করতে হবে, ভালো মতো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে টিকতে হবে। এরপর রেজিস্ট্রেশন অফিসে গিয়ে সে ফর্ম তুলল। সেখানে থাকা অফিসার তাকে ফর্ম দেয়। এই ছেলে, এই নাও তোমার ফর্ম। আপনাকে ধন্যবাদ স্যার। স্বাধীন পরের 1 মাস কঠিন সাধনায় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে লাগলো। 1 মাস পর স্বাধীনের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষার হলে ঢুকে প্রশ্ন হাতে পেয়ে স্বাধীন বেশ খুশি হয়ে যায়, কারণ এই প্রশ্নগুলো তার কাছে একদম কমন। সে খুশি মনে পরীক্ষা দেওয়া শুরু করে। পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখে মজনু ভাই এসেছে। তিনি এসে তাকে খুঁজছিল। মজনু ভাই, আপনি এখানে? ছোট ভাই, তোমার আজকে পরীক্ষা, তাই তোমার নিতে আসলাম। পরীক্ষা কেমন হয়েছে তোমার? স্বাধীনের চোখ থেকে কয়েকটা বাণী পড়ল। এই মানুষটা তাকে অসম্ভব ভালোবাসে। এই কয়েকটা মাস এই মানুষটা তাকে কত সুন্দর করে আগলে রেখেছে। আল্লাহর কাছে সে কৃতজ্ঞতা জানায় এমন একটা মানুষকে তার জীবনে এনে দেওয়ার জন্য। পরীক্ষা ভালো হয়েছে মজনু ভাই, বাকিটা এখন আল্লাহর হাতে। তুমি ভাই নিশ্চিত টিকবা, আমার বিশ্বাস আছে। তোমার না হইলে কার হইবে? তুমি বড় কষ্ট করেছ, আল্লাহ অবশ্যই তোমার কষ্টের প্রতিদান দিবে। এখন চলো,
দুভেই মিলে একটু ঘুরি। স্বাধীন আর মজনু মিলে তখন আশেপাশে সব জায়গায় ঘুরতে থাকে। 2 সপ্তাহ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার রেজাল্ট দেবে আজ। স্বাধীন টেনশনে একদম আধমরা হয়ে আছে। সে বারবার চিন্তা করছে সে যদি না টিকে তাহলে তার কি হবে। তার সব প্ল্যান তো ভেস্তে যাবে। নানা কিছু চিন্তা করতে করতে সে তার কাজ করছিল। তখন স্বাধীন, তোমার না আজকে রেজাল্ট দেওয়ার কথা, সেটার খবর কি? জি ভাই, আজকে রেজাল্ট দেবে। এই যে হাতের কাজটা শেষ করিয়ে আমি যাব দেখতে। এখন তো রেস্টের সময়। আরে এটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যাও গিয়ে রেজাল্ট দেখো, আমি এদিকটা দেখতেছি, মালিককে আমি বুঝাই বলবো। স্বাধীন তখন তাড়াতাড়ি রেজাল্ট দেখতে একটা দোকানে যায়। টেনশনে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কি জানি কি হয়। কতক্ষণ পর ওয়েবসাইটে স্বাধীনের রেজাল্ট সে দেখতে পায়। রেজাল্ট দেখে স্বাধীন অবাক হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে। আজ থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। খুশিতে স্বাধীন কান্না করে দেয়। আজকে এই খবরটা সে তার বাবা মাকে দিতে পারছে না ভেবে তার প্রচণ্ড কান্না আসে। তারা কি খুশিটাই না হতো এই খবরটা শুনলে। কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস। যাই হোক, চোখ মুছে স্বাধীন দৌড়ে হোটেলে আসে মজনু ভাইকে এই খবরটা দিতে। স্বাধীনকে দৌড়ে আসতে দেখে মজনু ভাই, কি ছোট ভাই, এমন পাগলের মতো দৌড়ে আসতেছে কেন? রেজাল্ট কি? মজনু ভাই, মজনু ভাই। আরে মিয়া, তুমি আগে জিরাও একটু। আরে ছেলেটা কি যে করে, নাও আগে পানি খাও। মজনু ভাই, আমি পরীক্ষায় পাস করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠেকেছি। হো আল্লাহ, এটা তো বড় খুশির সংবাদ ছোট ভাই। তুমি তো একদম মন খুশি করে দিলা। এই খবর তো মিষ্টি মুখ ছাড়া হবে না। আগে যাও, মালিকরে খবরটা দিয়ে আসো। স্বাধীন যায় মালিককে খবরটা দিতে। মালিক আমার রেজাল্ট দিয়েছে। তাই নাকি? তো কি অবস্থা তোমার? পাশ করেছো নি তুমি? মালিক, আমি পাস করেছি। আমি ভর্তি পরীক্ষায় ঠেকেছি। শুকর আলহামদুলিল্লাহ, এটা তো বড় খুশির কথা। এই সবাই শোনো, স্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকছে, ও পাশ করছে পরীক্ষায়। এই কথা তো খালি মুখে শোনা যাবে না। এই কাদের যা তো 2 কেজি মিষ্টি আন। আজকে স্বাধীনের ভর্তি পরীক্ষার রেজাল্টের জন্য হোটেলের সবাইকে আমি মিষ্টি খাওয়াবো। হোটেলের সবাই স্বাধীনের এই অর্জনে খুশি। চোখে পানি নিয়ে স্বাধীন মনে মনে ভাবে এই হোটেলের সবাই কত ভালো, তাকে কি অসম্ভব ভালোবাসে আর আদর করে। এই মানুষগুলোর জন্য তার কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে। নিশ্চয়ই সে কোনো ভালো কাজ করেছিল, তাই এই মানুষগুলো তার জীবনে এসেছিল। সেদিন রাতে স্বাধীন মালিকের কাছে আসে। মালিক, একটু কথা ছিল। কও স্বাধীন। মালিক, আমি তো এখন ভার্সিটিতে টিকে গিয়েছি। এখন তো আমার পক্ষে পুরো দিন কাজ করা সম্ভব হবে না। আমার ক্লাস থাকবে। হ হ, সেটা আমি জানি। তুমি তোমার ক্লাসের পরে আইসা কাজ করতে পারো। আগের মতো বেতন থাকবো না কিন্তু। জি জি মালিক, আপনি যা বলেন। আমি মনে করেছি আপনি বুঝে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন। কি যে কও না, তোমার মতো গুণী ছেলেকে আমি কাজ থেকে সরাবো কেন? তুমি তোমার মতো করে কাজ করিও ক্লাসের পরে। অনেক ধন্যবাদ মালিক। এরপর স্বাধীন ভার্সিটিতে ভর্তির সব ফর্মালিটি পূরণ করে। এরপর একদিন চলে আসে তার হলে যাওয়ার দিন। সে তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। ছোট ভাই, সব গোছগাছ শেষ? জি ভাই, এই তো প্রায় শেষ। তুমি চলে যাবা মনটা খারাপ লাগলে, তবে মন দিয়ে পড়াশোনা করবা, একদম উল্টোপাল্টা করবা না। তোমার কোনো অসুবিধা হলে এই ভাইরে এসে বলবা। মন তো আমারও খারাপ বন্ধু ভাই। আপনাদের ছেড়ে একদম যেতে মন চাচ্ছে না। কীভাবে থাকবো আমি জানি না। আরে আরে, মন খারাপ করে না ছোট ভাই, সব ঠিক মতো হবে। তুমি চিন্তা করিও না, আর যখন মন চাইবে তখন চলে আসবা এই ভাইয়ের কাছে। স্বাধীন সব গুছিয়ে নেয়। চলে যাওয়ার আগে সে মজনুকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দেয়। মজনু নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। স্বাধীনকে মজনু নিজের আপন ছোট ভাইয়ের মতোই ভালোবাসে। স্বাধীন এরপর হলে চলে আসে। শুরু হয় তার নতুন জীবন। 2 দিন পরে স্বাধীন যায় ক্লাস করতে। কিন্তু এখানে এসে প্রথম ধাক্কাটা খেলো। সে বেশ সাধারণ আর পুরনো কাপড় পরে এসেছিল ক্লাসে। একটা রংছোটা, কয়েক জায়গায় ছোট ছেঁড়া টি শার্ট আর একটা রং ওঠা পুরনো প্যান্ট। ক্লাসের সবাই তাকে দেখে ফিসফিস করতে লাগলো। দেখো না ছেলেটাকে কেমন মফস্বলের মতো লাগে, একদম ভিখারির বাচ্চা যেন।
ওর কাছে টাকা পয়সা আছে তো? মনে হয় তো না। দেখ গিয়ে পকেটে মনে হয় ঠনঠনে পয়সাও নেই। সবাই তখন হেসে ওঠে। স্বাধীনের খারাপ লাগে, কিন্তু সে এসব পাত্তা দিল না। তার জীবন এখন বেশ বদলে গিয়েছে। তাকে এখন এসব মানিয়ে নিয়ে চলতে হবে। এমন করেই চলছে। একদিন হঠাৎ কয়েকজন ছেলে স্বাধীনের সামনে এসে দাঁড়ালো। তাদের মধ্যে একজন সোহেল ছিল সবচেয়ে বেপরোয়া। কিরে, তোর নাম কি? স্বাধীন। ওরে বাপরে, নাম কি ছেলের? স্বাধীন। আচ্ছা, স্বাধীন না পরাধীন? শোন, তোকে আমাদের জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? সোহেল একটা চিঠি বের করলো। এই চিঠিটা নিয়ে গিয়ে দিয়ার হাতে দে। দিয়া? এই নামটা নতুন শোনালো স্বাধীনের কাছে। দিয়াকে? যা শালা, দিয়াকে চিনিস না? আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে, বড় লোকের মেয়ে। তুই শুধু চিঠিটা দিয়ে আসবি তাকে। স্বাধীন চিঠিটা নিতে চাইল না। সোহেল ছুটে গেল। শোন, আমরা যা বলি সেটা করতে হয়, না করলে কিন্তু মজা দেখবে। স্বাধীন চুপ করে দাঁড়িয়ে থাকলো। তার চোখে মুখে ভয় ছিল না, বরং একটা শান্ত দৃষ্টি। সোহেল রাগে গজগজ করতে করতে তার গালে একটা চড় বসিয়ে দিল। স্বাধীন মাথা ঘুরিয়ে তাকালো। তার রাগ হচ্ছিল, কিন্তু সে জানতো এখন প্রতিশোধ নেওয়ার সময় না। সে ধীরে ধীরে চিঠিটা নিল এবং দিয়ার খোঁজে বের হলো। কতক্ষণ খোঁজার পরে আর মানুষকে জিজ্ঞেস করে স্বাধীন দিয়াকে খুঁজে বের করলো। দিয়া ক্যাম্পাসে ফোয়ারার পাশে বসে ফোনে কথা বলছিল। স্বাধীন একটু দূরে দাঁড়িয়েছিল। অবশেষে সে এগিয়ে গেল। এই যে শুনছেন, আপনি দিয়া না? হ্যাঁ, আমি দিয়া। তুমি আবার কে? আমি স্বাধীন। এই নাও তোমার চিঠি। দিয়া প্রথমে অবাক হয়ে তাকালো, তারপর চিঠিটা নিয়ে খুলে পড়ল। মিনিট খানেক পর তার চোখে আগুন চলে উঠল। তুমি এত সাহস কিভাবে পাও? আমায় এসব বাজে প্রস্তাব দিতে আসছো? স্বাধীন হতভম্ব হয়ে গেল। না, এটা আমি দেইনি। পাশ থেকে কয়েকজন মেয়ে ফিসফিস করে হাসতে লাগলো। এই ছেলে তো পুরো ফালতু। আমাদের ভার্সিটিতে এমন বাজে ছেলে ভর্তি হয়? হঠাৎ দিয়া ঠাস করে একটা চড় মারল স্বাধীনের গালে। স্বাধীন হতবাক হয়ে গেল। এই মেয়েটা তাকে সবার সামনে এভাবে চড় মারল। এই প্রথমবার সে কোনো মেয়ের হাতে জ্বর খেলো। সে তো এই চিঠি দেয়নি, দিয়েছে সোহেল। তোমাকে এর ফল ভোগ করতে হবে। এদিকে সোহেল ও তার বন্ধুরা দূর থেকে হাসছিল। এরপর তারা সামনে এগিয়ে আসে। দিয়া, কি হয়েছে? কোনো সমস্যা? সোহেল, এই ছেলেটা আমাকে নোংরা সব কথা লিখে বাজে একটা চিঠি দিয়েছে। এই চিঠি পড়ে আমার ঘৃণায় গা গুলাচ্ছে। আমি তোমাকে চিঠি দিইনি দিয়া। আমাকে সুহেল বলেছে তোমাকে এটা দিতে। কিরে বদমাইশ, একে তো মেয়েদের নোংরা চিঠি দিস, আবার আমাকে দোষ দিচ্ছিস। তোর আজকে খবরই আছে। এরপর সোহেল আর দলবল মিলে স্বাধীনকে পেটাতে থাকে। চর থাপ্পড় মেরে স্বাধীনের অবস্থা একদম খারাপ করে দেয় তারা সবাই। মার খেয়ে স্বাধীনের ঠোঁট ফেটে রক্ত বের হয়। কতক্ষণ পরে সোহেল আর তার গ্যাং চলে যায়। তারা চেয়েছিল স্বাধীনকে অপমান করতে, মারতে, আর সেটা সফলভাবে করেও ফেলল। কিন্তু স্বাধীন মনে মনে প্রতিজ্ঞা করল একদিন এই অপমানের প্রতিশোধ সে নেবেই। তবে সেটার সময় এখন আসেনি। তাকে এটা করতে হবে কৌশলে। তাকে মাথা গরম করা যাবে না। স্বাধীন কোনো মতে উঠে হলের দিকে হাঁটা শুরু করে। স্বাধীন এখনও তার চোখের সামনে সেই দৃশ্য ভোলেনি। মারধরের শব্দ, গালাগালি এবং তারপর মাটিতে পড়ে যাওয়ার দৃশ্য। আজকের ঘটনা তার জীবনে যেন একটা বিশাল প্রভাব ফেলেছে। কিন্তু এক মুহূর্তের জন্য সে ভাবতে পারে না, এমনকি দিনের শেষে সে কখনো এমন কিছু আশা করেনি। সে জানতো এই শহরে অনেক কিছুই তাকে চ্যালেঞ্জ করতে আসবে। তবে যা ঘটল তা তার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। আগে এমন হলে সে একদম। স্বাধীন হলে আসলে তার হলের রুমমেট শিমুল, যে তাকে প্রথমবার দেখে খুব ভালোভাবে সাহায্য করেছিল, তাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। শিমুল স্বাধীনকে দেখে এক কথায় চমকে যায়। স্বাধীনের মুখে মার খাওয়ার চিহ্ন, ঠোঁট ফুলে গেছে, গালের নিচে আঘাতের চিহ্ন। শিমুল তার দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার এই অবস্থা কিভাবে হলো? কে তোমাকে এত বাজেভাবে মারলো? স্বাধীন প্রথমে কিছু বলতে পারছিল না। তার মাথা জড়িয়েছিল সেই মারধরের দৃশ্য নিয়ে। তার মুখ চুপ, কিন্তু শিমুলের চিন্তাভাবনা শুনে অবশেষে মুখ খুলল। কিছু না শিমুল, কিছু হয়নি। একটু পরে গিয়েছিলাম,
তাই ব্যথা পেয়েছি। টেনশন করো না, আমি ঠিক আছি। কিন্তু শিমুল বুঝেছে কেউ স্বাধীনকে মেরেছে। সে স্বাধীনকে বসতে বলল এবং তার কিট থেকে ব্যান্ডেজ বের করে দিল। তুমি এসব ছাড়ো, আমি তোমাকে কিছু সাহায্য করি। ইস, দেখ কি বাজে গিয়ে পকেটে হয়ে মনে আছে হয় ঠোঁট কেটে। ঠনঠনে দেখি পয়সাও নেই। তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। এরপর কাঁপা কাঁপা হাতে ব্যান্ডেজটি বানিয়ে স্বাধীনের গালে লাগিয়ে দিল। স্বাধীন তখন কেবল মাথা নিচু করে বসেছিল। কিছুই বলার শক্তি ছিল না তার। আঘাতগুলো যে শুধুমাত্র শারীরিক ছিল তা নয়, মানসিক ক্ষতগুলোও ছিল অনেক গভীরে। তবে শিমুল তার পাশে দাঁড়ানোর জন্য যে তাকে সহায়তা করেছিল তাতে কিছুটা শান্তি পেতে লাগলো সে। পরদিন কলেজে আবার সেই কড়া মুখগুলো। সোহেল এবং তার বন্ধুরা আবার তার পথ রোধ করলো। স্বাধীন জানতো আজকের দিনটাও সহজ হবে না। তারা তাকে আবার তিরস্কার করবে, নোংরা কথা বলবে। সোহেল, যার গা জ্বালা করা হাসি স্বাধীনের মন খারাপ করে দেয়, আজও তাকে বিরক্ত করতে এসছে। সোহেল যখন তার দিকে এগিয়ে আসে তখন স্বাধীন কিছুতেই মনে মনে প্রস্তুত ছিল না। তুই কি মনে করিস ভার্সিটিতে ভর্তি হলেও তুই বড় মাপের ছেলেও হতে পারবে? আমাদের মতো হতে পারবে? ও মা, সোনাবাবুর মুখটা তো শুকনো কেন? ফিটার খাবে? আজকে আম্মু বুঝি দেয়নি ফিটার? স্বাধীন কোনো উত্তর দিল না, সোজা হাঁটতে শুরু করলো। কিন্তু সোহেল আর তার বন্ধুরা তাকে একের পর এক উত্ত্যক্ত করতে লাগলো। হঠাৎ সোহেল তাকে পেছন থেকে টেনে ধরে বলে, হে, কোথায় যাচ্ছিস নবাব? কথা বলে যা, উত্তর দিতে জানিস না নাকি? এবং স্বাধীনকে এক ল্যাং মারল। অন্যদিকে স্বাধীন কিছু বুঝে ওঠার আগে সে নিজেকে মাটিতে পড়ে যেতে দেখল। তার চোখে অন্ধকার ঝাপসা হয়ে এলো। সে আর কিছু বোঝার আগে দিয়া যে পথের ধারে দাঁড়িয়েছিল তার উপরে গিয়ে পড়ে। এতে তার হাত থেকে ফোন পড়ে গেল। দিয়া চিৎকার করে ওঠে, ভিখারির বাচ্চা, তুই আবার এসেছিস? আমার গায়ের উপর পড়ার সাহস হয় কিভাবে তোর? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে দিয়া কষে একটা চড় দেয় স্বাধীনকে। স্বাধীন মাটিতে পড়ে যায়। স্বাধীন উঠে দাঁড়িয়ে নিজের শরীরের আঘাতগুলো অনুভব করছিল। সোহেল এবং তার দল এসে তার উপর আবার আক্রমণ শুরু করলো। কি হলো দিয়া? আবার এই শয়তান কি করেছে? দেখো সোহেল, আবার এই লম্পটটা এসে গায়ের উপর পড়েছে। গতকালকের মার এখনো ভুলতে পারেনি। এত নির্লজ্জ কিভাবে হয় কেউ? কি বললে? তোমার গায়ে পড়েছে? আজকে শালার খবর আছে। এরপর স্বাধীনের দিকে তাকিয়ে, কি ভাবছিস কলেজে এসে এত বড় জোশ? মেয়ে মানুষের গায়ে ঢলে পড়ার খুব শখ? আজকে তোকে এমন মার মারবো আর এই শখ থাকবে না তোর। তোর মতো কাউকে মারলে আর কষ্ট হবে না। সোহেল তখন একটি ধাক্কা মেরে স্বাধীনকে আবার মাটিতে ফেলে দিল। এরপর সবাই মিলে তাকে মারতে থাকে। তখনই যেন আকাশ থেকে নেমে এলো এক তরুণ, নয়ন। সে সোজা সোহেলদের দিকে এগিয়ে গেল আর তাদের থামালো। এই কি সমস্যা তোমাদের সোহেল? এই ছেলেকে এভাবে মারছো কেন? এই শালা দিয়াকে নোংরা চিঠি দিয়েছে, গায়ের উপরে গিয়ে পড়েছে। একে তো মারাই উচিত। সোহেল শোনো, কি হয়েছে আমি সব দেখেছি। আমার মুখ খুলিও না। মারতে মারতে মেরে ফেলবে নাকি একে? ছাড়ো বলছি। সোহেল থতমত খেয়ে যায়। নয়ন তাদের এক ব্যাচ সিনিয়র আর বেশ প্রভাবও আছে তার। নয়নের সাথে ঝামেলা করা যাবে না। তখন সোহেল তার দল নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে স্বাধীনকে দেখে নয়নের অনেক মায়া হয়। সে ভাবে, ইস, ছেলেটাকে কিভাবে মেরেছে। এভাবে পড়ে থাকলে তো ছেলেটার অবস্থা খারাপ হয়ে যাবে। একে আমি হাসপাতালে নিয়ে যাব। স্বাধীন সেদিন ভাবতে লাগলো, কে এই লোক? এবার কি আমার জীবনে কোনো পরিবর্তন আসবে? ভাবতে ভাবতে স্বাধীন অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর নয়ন স্বাধীনকে চিকিৎসা করাতে নিয়ে গেল। সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। এভাবেই স্বাধীন ও নয়নের বন্ধুত্বের শুরু হয়েছিল এক অদ্ভুত পরিস্থিতি থেকে, যেখানে কেউ কখনো মনে করেনি এমনটা ঘটবে। হাসপাতালের গাঢ় সাদা প্রাচীরের ভেতরে স্বাধীন একটু শান্তি খুঁজে পাচ্ছিল। তবে কিছুটা অস্বস্তি তার ভেতর ছিল। নিজেকে অপরাধী মনে হচ্ছিল। নয়নের এই নিঃস্বার্থ সহানুভূতি স্বাধীনের জন্য নতুন। এই ক্যাম্পাসে কেউ তার সাথে এত ভালো আচরণ করেনি। সে কিছু শঙ্কিতও ছিল যে আসলে নয়নের উদ্দেশ্য কী, সে কি কিছু চায়। তবে স্বাধীন যখন সোহেল ও তার বন্ধুর আক্রমণ থেকে মুক্তি পেল তখন তার কাছে শুধু একটাই ভাবনা ছিল, সত্যিকারের বন্ধু কি এমনই হয়?
একে তো ভার্সিটি শুরুর সময় তাকে মারধর, তারপর এমন একজনের সাহায্য যে একেবারে অপরিচিত। এটা কোনোভাবেই স্বাধীন মেনে নিতে পারছিল না। নয়ন, যার মুখে কোনো ধরনের রাগ কিংবা বিরক্তির ছাপ ছিল না, কেবল শান্তভাবে তাকে সাহস জোগাচ্ছিল। হাসপাতালের রুমে কিছুক্ষণ বসে থাকার পর নয়ন তাকে বলল, তুমি জানো এমন ঘটনা অনেকেরই জীবনে আসে, কিন্তু সেটা নিয়ে ভেঙে না পড়ে সে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়। স্বাধীন কেবল মাথা নেড়ে সম্মতি জানালো, তবে মনে মনে সে কেবল ভাবছিল কিভাবে নয়ন এতটা শান্ত থাকতে পারে। চিকিৎসা শেষ হওয়ার পর নয়ন তাকে বের হতে সাহায্য করলো। চল, কই যাবি? তোর রুমে যাবি তো? তোকে দিয়ে আসি। তোর হল কোনটা? স্বাধীন কিছুটা ভেঙে পড়েছিল, কিন্তু তারপরে সে বুঝলো সে অন্তত এক পাল বন্ধু পেয়ে গেছে। মহসিন বল, তবে তোমাকে এত কষ্ট করতে হবে না। আচ্ছা, তোমার পরিচয়টা তো জানা হলো না। আমি স্বাধীন। আমি নয়ন। বড় উপকার করলে ভাই, তবে তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি হলে যেতে পারবো। কোনো সমস্যাই না, আমি তোকে নামিয়ে দিয়ে এরপর যাব। চল তো, চল তাড়াতাড়ি। রুমে ফিরে যখন তারা পৌঁছালো তখন শিমুল, যে গতকাল তাকে সাহায্য করেছিল, তার সামনে দাঁড়িয়েছিল। শিমুল বুঝতে পারল স্বাধীন কিছুটা হতাশ এবং ক্লান্ত। শিমুল প্রথমে প্রশ্ন করল, কি হয়েছে? ভালো তো তুমি? তোমার শরীরের এত দাগ কিসের? আজকেও কিছু হয়েছে? স্বাধীন হালকা মাথা নেড়ে বলল, না, কিছু হয়নি, তবে আজকের দিনটা একটু কঠিন ছিল। শিমুল তখন একটা গম্ভীর মুখ করে বলল, কিন্তু তুমি জানো তোমাকে এসব মানতে হবে না। যে যাই বলুক, তুমি নিজের জন্য দাঁড়িয়ে থাকো। সত্যিই স্বাধীন। কখনো কখনো জীবন তোমাকে কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই তোমাকে শক্তি দেয়। স্বাধীন একটু বিরক্ত হলো, তবে শিমুলের কথার মধ্যে একটা সত্য ছিল। সে অনুভব করেছিল জীবন শুধু অন্ধকার হতে পারে না, মাঝে মাঝে আলোও আসে। পরের দিন ক্লাসে আসার পর স্বাধীন মনে মনে প্রস্তুত ছিল যে আজও সোহেল ও তার দল তাকে বিরক্ত করতে আসবে, তবে আজ তাকে কিছুটা সাহসী মনে হচ্ছিল। নয়ন তাকে আরও সাহস দিয়েছিল। সে বলেছিল, যদি তারা আবার আসে তুমি তাদের ইগনোর করো, কিন্তু হাল ছেড়ো না। আমি জানি তুমি অনেক শক্তিশালী। স্বাধীন ক্লাসে এসে নিজের সিটে বসছিল, কিন্তু যে মুহূর্তে সোহেল ও তার দল তাকে দেখতে পেল, তারা তাকে আবার লক্ষ্য করল। সোহেল ঠাট্টা করে বলল, তোর আজকের দিনটি ভালো কাটছে না দেখছি। স্বাধীন গভীর শ্বাস নিয়ে সোজা তার দিকে তাকিয়ে বলল, তোমরা কি চাইছো? সোহেল একটু হতভম্ব হয়ে গেল, কারণ স্বাধীন এমনটা আগে কখনো বলেনি। তবে সোহেল তার আত্মবিশ্বাসী হাসি দিয়ে বলল, হ্যাঁ, কিছুই না। তোর মতো পেটা খাওয়া কুকুরের মতো কি আশা করবি? দেখ কেমন দেখতে লাগছে, ছেঁড়া জামা, মুখে দাগ, বিশ্রী ফকিরের মতো দেখতে তুই। এই বলে সোহেলরা হাসতে থাকে। তবে এইবার স্বাধীন আর তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সে জানতো এদের পেছনে কোনো সময় কাটানোর মানে নেই। তাকে শুধু ক্লাস করতে যেতে হবে, তার পড়াশোনায় মন দিতে হবে। তার লক্ষ্য থেকে সরে গেলে তো হবে না। এদিকে সোহেল ও তার বন্ধুরা কিছুই বলতে পারল না, কারণ আজ স্বাধীন সোজাসুজি চোখে রেখে কথা বলেছিল। ক্লাস শেষ হলে নয়ন স্বাধীনকে তার দিকে ইশারা করে বলল, এবার তো তুমি দেখতে পারলে যে তুই ভয় পাসনি। তোর জন্য গর্ব হচ্ছে বন্ধু। স্বাধীন একটু হাসল, বলল, তবে আমি জানি এটা পুরোপুরি শেষ নয়, এখনও আমাকে আরও অনেক কিছু শেখার আছে। তবে তোমাকে ধন্যবাদ নয়ন, তুমি না থাকলে এটা কখনোই হতো না। পরবর্তী কিছুদিন ক্যাম্পাসের জীবন স্বাভাবিকভাবেই চলছিল। সোহেল ও তার দল যখন স্বাধীনকে মজা করে বিরক্ত করতে আসতো, সে তাদের পাশ কাটিয়ে চলে যেত। একদিকে শিমুল ও নয়ন তাকে সাপোর্ট দিত, আবার অন্যদিকে স্বাধীনও নিজের ভেতর পরিবর্তন অনুভব করছিল। এরপর একদিন স্বাধীন বুঝতে পারল যে সোহেল ও তার দল তাকে শুধু আঘাত করছিল না, তারা তার শক্তির পরীক্ষা নিচ্ছিল। যখন তার চোখে কোনো ভয় ছিল না, তখন তারা একটু থামল। তারা বুঝতে পারল যে স্বাধীনকে ভীতি দেখিয়ে তাকে বিরক্ত করা আর কাজ করবে না। এক সপ্তাহ পর সোহেল ও তার দল তাকে একেবারে বর্জন করতে শুরু করেছিল। তারা তাকে তার তেমন কোনো আঘাত করতে পারছিল না, কারণ স্বাধীন তার জায়গা বুঝে উঠেছিল এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। একদিন ক্লাসের পর স্বাধীন আর নয়ন একটা ক্যাফেতে বসে চা খাচ্ছিল। নয়ন হাসতে হাসতে বলল, তুই জানিস আমি প্রথম দিনে বলেছিলাম যে তুই যে কোনো কিছুই পারবি।
তোর ভিতর এক অদৃশ্য শক্তি ছিল যা তুই খুঁজে বের করতে পেরেছিস। আমি জানতাম একদিন বুঝবো জীবন সবসময় ততটা খারাপ না। কিছু বন্ধুদের পাশে থাকলে সব কিছু ভালো হতে পারে। এটাই এখন ধরে রাখতে হবে বন্ধু। ঠিক বুঝেছি, এখন বন্ধু। আমাকেও তাদের কথার জবাব তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তবে তুই থাকাতে আমি অনেক শক্তি পাই। বন্ধুই তো বন্ধুর জন্য থাকবে, তাই নয় কি? এভাবে স্বাধীন আর নয়ন তাদের বন্ধুত্বের মাধ্যমে একে অপরকে শক্তি দিতে শিখেছিল। তারা বুঝেছিল জীবনের কঠিন সময় সত্যিকারের বন্ধু এমন কাউকে খুঁজে পাওয়া যায় যে নিঃস্বার্থভাবে সাহায্য করতে আসে এবং তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে জীবন দেখতে শেখায়। স্বাধীন আজকে সেই সকাল থেকেই ব্যস্ত। আজকে ছুটির দিন। সে সকাল সকাল আজকে হোটেলে কাজ করতে এসেছে। সে আজকে হোটেলের দরজা খুলেছে ভোর 5টায়, আর তখন থেকে একে একে ক্রেতারা আসতে শুরু করেছে। প্লেট ধোয়া, খাবার দেওয়া কাস্টমারকে, টেবিল মোছা, সব কিছুতেই তার হাত ব্যস্ত। হোটেলের এই কাজটা সে প্রায় 1 বছর ধরে করছে। দুপুর গড়িয়ে বিকেল হলো। ক্লান্তি শরীরটাকে চেপে ধরলেও মুখে ক্লান্তির ছাপ রাখে না স্বাধীন। মালিকের কাছে তার সুনাম আছে, শান্ত ধীর স্থির ছেলে। ঠিক তখনই হোটেলের দরজা ঠেলে ঢোকে সোহেলের গ্যাং আর দিয়া। স্বাধীন এক নজরে দেখে নিল ওদের। বুকের ভেতরটা ধক করে উঠল। সোহেলকে এখানে দেখে ভীষণ চমকে গেল সে। সোহেল আর তার গ্যাং এখানে কি করছে? ক্যাম্পাসে তারা তার জীবন নরক করে রেখেছে, এটা তার কাজের জায়গা। এখানে এসে উল্টাপাল্টা করলে স্বাধীন সেটার বিরুদ্ধে কিছু বলতেও পারবে না। সোহেল তখন স্বাধীনকে দেখে। আরে আরে, এ কাকে দেখছি? এই দেখ দেখ, এই ছোট লোক এখানে ওয়েটারের কাজ করছে। কিরে, তুই তাহলে এখানে কাজ করিস? এই ছোট লোকের বাচ্চা, এদিকে আয়, আমাদের জন্য গ্রিল নান আর চা আনতো। স্বাধীন কিছু না বলে চুপচাপ তাদের অর্ডার আনতে গেল। সোহেল খিলখিল করে হেসে উঠল। এই ছেলেটা তো দেখি একদম সাধু, কোনো কথা নেই আর মুখে। ছি ছি, একটা হোটেলের ওয়েটার আমাদের সাথে ক্লাসে পড়ে। তখন সোহেলের বন্ধুরা যোগ দিল হাসিতে। দিয়া চোখে অবজ্ঞার দৃষ্টি নিয়ে তাকালো স্বাধীনকে। আই, কি নাম তোর? স্বাধীন। স্বাধীন মুখ নিচু করে বলল, স্বাধীন নাম? কাজটা তো একদম কৃতদাসের মতো, লম্পট নোংরা কোথাকার। সোহেল হেসে উঠে বলল, বুঝলি রে, স্বাধীন আসলে নামে স্বাধীন, কাজে না। কাজে হচ্ছে কেনা গোলাম। সোহেল, তার বন্ধুরা আর দিয়া হো হো করে হেসে উঠল। স্বাধীন চুপচাপ দাঁড়িয়ে রইল। বুকের ভেতর রাগে আগুন জ্বলছে, কিন্তু মুখে একটা কথাও নেই। সে জানে এখানে একটা ভুল করলে তার চাকরি থাকবে না। এখানে তাকে কাস্টমারদের সেবা করতে হবে। সোহেল এবার একটু এগিয়ে এসে বলল, তোর মতো ছেলে হলে আমি বোধহয় একদিনও বাঁচতাম না। নাম করা ভার্সিটিতে পড়ে সামান্য হোটেলের কাজ, তোর তো লজ্জায় মরে যাওয়া উচিত। স্বাধীন কিচ্ছু না বলে একদম চুপ থাকে। আই ছোট লোক, তাড়াতাড়ি অর্ডার নিয়ে দাঁড়িয়ে আমাদের মুখ দেখতে হবে না, পরে কিন্তু টিপস পাবি না। স্বাধীন একবার চোখ তুলে দিয়ার দিকে তাকালো। মেয়েটার চোখে ব্যঙ্গের হাসি। বুকের মধ্যে যেন ছুরির ফলা বিঁধে গেল। সে মুখ ফিরিয়ে নিল। সোহেল যেন আরও খেপিয়ে তুলতে চাইছে। কি রে, আমাদের পাত্তা দিস না? এত দেরি লাগে অর্ডার আনতে? কিসের কাজ করিস তুই? জোর নেই নাকি? যা তাড়াতাড়ি খাবার আন। স্বাধীন কোনো উত্তর দিল না। কি আজকে দেখি মুখে কলু পেটে গেছে তোর? সাহস নেই আজকে আর? সাহস থাকলে তো এতক্ষণে কিছু একটা বলতে। বন্ধুরা আবার হাসলো। হোটেলের কিছু ক্রেতারা নীরবে দেখছে, কেউ কিছু বলছে না। সবাই যেন রোবট শুধু। স্বাধীন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এক ঝটকায় ট্রেটা ছুঁড়ে মারবে, কিন্তু পারে না। দিয়া এবার আরেকটু এগিয়ে এসে বলল, আই, তুই কি বোবা কালা নাকি? যা তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। স্বাধীন কিছু না বলে পেছনে চলে গেল। ওদের কথা যেন তার কানে ঢুকছে না। কতক্ষণ পর স্বাধীন তাদের সব খাবার নিয়ে আসে আর টেবিলে সাজিয়ে দেয়। সোহেল একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। শোন স্বাধীন, আজকে তোর পরীক্ষা। যদি সাহস থাকে তাহলে একটা কথা বলবি, আর যদি না পারিস তাহলে তুই আসলেই রোবট। স্বাধীন থমকে রইল। সোহেলের কথাগুলো যেন তার বুকের ভেতরে গেঁথে গেল। কথা বলবে কিনা সিদ্ধান্ত নিতে তার কয়েক সেকেন্ড লাগলো। তারপর সে আবার নিজের কাজে মন দিল। সোহেল উঠে দাঁড়িয়ে বলল,
বলদ রোবট, বলদ রোবট। বন্ধুরাও যোগ দিল সেই ডাকের সঙ্গে। পুরো হোটেলে হাসির শব্দে গম গম করতে লাগলো। স্বাধীন আর সহ্য করতে পারল না। বুকের মধ্যে জমে থাকা রাগটা যেন বিস্ফোরণের মতো বেরিয়ে আসতে চাইছে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। সোহেল এগিয়ে এসে বলল, কি রে, মুখে কুলু পেটেছিস নাকি? স্বাধীন তখনও চুপ। সোহেল হঠাৎ করে এক কাপ চা নিয়ে স্বাধীনের সামনে এনে সেটা মাটিতে ফেলে দিল। এবার কি বলবে? হোটেলে একটা পিন পতন নীরবতা নেমে এলো। স্বাধীন চোখ তুলে তাকালো সোহেলের দিকে। তার চোখে এক ধরনের অদ্ভুত আগুন জ্বলছে, কিন্তু সে একটাও কথা বলল না। সোহেল আবারও চা ফেলে দিল। এবার? স্বাধীন গভীর শ্বাস নিল, তারপর খুব শান্ত স্বরে বলল, আপনার চা আরেকবার এনে দিই স্যার। সোহেল থমকে গেল। বন্ধুরাও চুপ। দিয়ার মুখের হাসি মিলিয়ে গেল। স্বাধীন পেছন ফিরে চায়ের কাপ নিয়ে নিল। মিনিট খানেক পর সে নতুন এক কাপ চা নিয়ে এসে সোহেলের সামনে রাখল। আপনার চা স্যার। সোহেল চুপচাপ বসে রইল। তার চোখে কেমন একটা অস্বস্তি খেলা করছে। স্বাধীন পেছনে ফিরে গিয়ে নিজের কাজে মন দিল। হোটেলের চারপাশে যারা বসেছিল সবাই যেন বুঝে গেল স্বাধীনকে অপমান করার খেলায় জিতেছে স্বাধীনই। দিনের শেষে যখন হোটেল বন্ধ করতে করতে স্বাধীন দরজার বাইরে বের হলো, বেশ রাত হয়েছে তখন। তার বুকের ভেতরটা আজ হালকা। রাস্তায় নামতেই পেছন থেকে কেউ ডাকলো, স্বাধীন। স্বাধীন ফিরে তাকালো। দিয়া দাঁড়িয়ে। আজকে তুই ওদের কথার জবাব দিলি না কেন? স্বাধীন মৃদু হেসে বলল, কারণ আমি জানি চুপ থাকা মানে হার মানা নয়, আর আমি আমার কাজটা করতে এসেছি কারো অপমানের জবাব দেওয়ার জন্য নয়। দিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, তুই সত্যি স্বাধীন? স্বাধীন কিচ্ছু বলল না। সে ধীর পায়ে হেঁটে চলে যায়। তার মাথা উঁচু। দিয়া অবাক হয়ে তাকিয়ে থাকলো তার যাওয়ার পথে। পুরনো ঢাকার সরু গলি, দুপুর গড়িয়ে বিকেল। রোদের তেজ কমে এসেছে। স্বাধীন ধীর পায়ে হাঁটছে, হাতে ছোট একটা ব্যাগ। আজ হোটেল ছুটির দিন। মালিক ছুটি দিয়েছে, তাই এক আত্মীয়ের ওষুধ পৌঁছে দিতে বেরিয়েছে। শরীর ক্লান্ত, কিন্তু মাথাটা হালকা। গত কয়েকদিনে অনেক কিছু ঘটেছে, কিন্তু সে সব কিছু পেছনে ফেলে সামনে এগোতে চায়। মাথা নিচু, মনে তার যেন হাজার চিন্তা ঘুরছে। হঠাৎ পেছন থেকে কাপা গলায় ডাক শোনা যায়, ভাই আপনি এখানে? স্বাধীন থমকে দাঁড়ায়, ধীরে ধীরে পেছন ফিরে তাকায়। চোখে মুখে বিস্ময় আর সন্দেহের ছাপ। সামনে 4-5টা ছেলে দাঁড়িয়ে আছে। তাদের চোখে উত্তেজনা আর শ্রদ্ধা মিশে আছে। আপনারা কে? আমাকে বাইরে রাখছেন কেন? আপনাদের তো চিনলাম না। বিপ্লু এক পা এগিয়ে আসে। তার চোখে আবেগ স্পষ্ট। মুখের দাড়িগুলো এলোমেলো, শরীর হালকা রোগাটে, কিন্তু চোখ দুটো সরু তীক্ষ্ণ আগুনের মতো জ্বলছে। আমি বিপুল ভাই, আপনার বিপুল। স্বাধীনের চোখ কিছুক্ষণ স্থির থাকে, মুখে অস্বস্তির ছাপ। কয়েক মুহূর্তে নীরবতা, তারপর ধীরে ধীরে বলে, আমি তো আপনাদের চিনি না। বিপ্লুর চোখ দুটো ছকছক করে ওঠে, তার গলা কেঁপে যায়। ভাই আপনি ভুলে গেছেন, ছায়া গ্যাংয়ের সেই বিপুল যে একদিন আপনার ডান হাত ছিল। স্বাধীন মুখ ঘুরিয়ে নেয়, যেন কিছু শুনতেই যায় না। তার চোখে ক্লান্তি আর অবহেলা, কিন্তু বিপ্লু হাল ছাড়ে না। সে এক পা এগিয়ে আসে। আপনি আমাদের ঠিকই চিনেছেন স্বাধীন ভাই, আপনি শুধু স্বীকার করতে চাইছেন না। আপনাকে কত খুঁজেছি আমরা, গত কয়েকটা মাস পাগলের মতো খুঁজেছি আপনাকে। স্বাধীনের পা থেমে যায়, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই অতীতের কিছু ঘটনা। স্বাধীন ছিল এক উড়াধুরা ছেলে, কোটিপতি বাপের একমাত্র বিগ্রানো ছেলে। বাপের টাকার শেষ নাই, আজ ছেলের দিমাগের শেষ নাই। কাউকে সে মানুষ গণ্য করে না, সবাই তার কাছে যেন তার চাকরের মতো। সদ্য ইন্টার পাশ করেছে এক নামকরা কলেজ থেকে। বয়সে তেমন বড় না হলে চালচলন দেখলে মনে হয় সে যেন এই পৃথিবীর রাজা, আর সব চলে তার হুকুমে। আজকে সে এসেছে এলাকার সমিতির অফিসে। করিম চাচা, কি অবস্থা? বালি তো আছেন মনে হচ্ছে। শুনলাম আপনি নাকি এলাকার গরিবদের খাওয়ানোর আয়োজন করেছেন, ঘটনা সত্য নাকি? স্বাধীন বাবা, তুমি হঠাৎ? হ্যাঁ, ভাবছিলাম এলাকায় বহুদিন এমন কিছু হয় না। একবেলা এলাকার গরিবদের কিছু খাওয়ানো উচিত, তাদেরও তো হক আছে আমাদের উপরে। আর তাছাড়া সকলে মিলেই তো আমাদের এই পাড়া। হো বাবা, খুব দেখে মানব দরিদ্র হয়ে গিয়েছেন চাচা মিয়া। তা এলাকায় যে এমন এলাহি কাণ্ড করবেন
সেখানে আমাদের বাঘ কোথায়? কি বলতে চাচ্ছ স্বাধীন? কিছুই তো বুঝতে পারলাম না। ও মা, চাচা চাচা দেখি কচি শিশুর মতো কথা বলে। চাচা না কি বোঝে না। বলছি, এ তো যে সবার থেকে চাঁদা উঠালেন, সেখানে আমাদের ভাগ কোথায়? এ তুমি কি বলছো? এখানে তোমাদের কিসের ভাগ? এই টাকা উঠিয়েছি গরিব দুঃখীদের খাওয়ানোর জন্য, এগুলো দিয়ে তোমাদের মজমস্তি করার জন্য না। এইবার একদম চুপ, বেশি কথা বলে পুরা সমিতির নাম নকশা তুলে দেব। চুপচাপ আমাদের বাঘের টাকা দে। তোমাদেরকে আমি একটা টাকাও দেব না, দেখি তোমরা কে কি করতে পারো। তুমি পুরা সহজে মারবা না তো? আয়, এই বুড়িরে মার। তখন স্বাধীন আর তার গ্যাং মিলে করিমউদ্দিনকে মারতে থাকে। এরপর মেরে তার থেকে 2 লাখ টাকা নিয়ে বেরিয়ে যায়। এদিকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে করিমউদ্দিন। কতক্ষণ পর সমিতির অফিসে আসে কয়েকজন। তারা করিমউদ্দিনকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলে তাকে ধরে নিয়ে যায় হাসপাতালে। ডাক্তার করিমউদ্দিনের অবস্থা দেখে থমকে যায়। তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। সবাই বেশ ভয় পেয়ে গিয়েছিল। কি সর্বনাশ! রোগীর অবস্থা তো অনেক ভয়াবহ। রোগীর শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে। রোগীকে এত বিশ্রীভাবে কারা মারলো? সমিতির এক সদস্য বলল, ডাক্তার সাহেব, এলাকার কিছু গুন্ডারা এসে করিম ভাইরে মাইরা গেছে। করিম ভাইয়ের থেকে আমাকে এলাকার প্রোগ্রামে টাকা নিয়ে গেছে। ডাক্তার সাহেব, করিম ভাই কি বাঁচবো না? দেখুন, আপনারা ওনাকে হাসপাতালে আনতে অনেক দেরি করে ফেলেছেন। আমি এখন কোনো কথা দিতে পারছি না যে ওনার কি হবে। আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করছি করিম সাহেবের অবস্থার উন্নতি করতে। এখন শুধু আপনারা আল্লাহর কাছে দোয়া করতে পারেন। ডাক্তার সাহেব, আপনারে আল্লাহ দোহাই লাগে, করিম ভাইরে বাঁচান। এর মতো ভালো মানুষ আমাকে পাড়ায় কম আছে ডাক্তার সাহেব, কম আছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কমিটির লোকেরা তখন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কে করলো এই কাজটা? স্বাধীনের দল নাকি? ওই কুলাঙ্গারের দল বাদে আর কে হইব? বাপের তো টাকা কম না, তাও এই বদমাশ পুরো এলাকায় চাঁদাবাজি করে, গুন্ডামি করে। বাপ তো টাকা কামাইছে, কিন্তু ছেলেরে আর মানুষ করতে পারে নাই। বাপটা তো ভালোই, কিন্তু এই লোকের ঘরে এমন কুলাঙ্গার কেমনে জন্ম নিল? আসলে টাকা থাকলেই হয় না, পোলাপান মানুষ করতে জানতে হয়। আল্লাহ, তুমি আমাদের করিম ভাইরে খালি সুস্থ করে দাও। চলো স্বাধীনের বাপের কাছে এটা বলে আসি। তার ছেলের এত মহান কাজের কথা বাপের তো জানা উচিত। সবাই তখন এতে একমত হয় এবং স্বাধীনের বাবার কাছে যায়। স্বাধীনের বাবা জামিল চৌধুরী ছিল এলাকার এক কোটিপতি। এই লোকের কত টাকা তিনি নিজেই তা জানেন না। এমন অবস্থা তার যে ব্যাংকে আর টাকা রাখার জায়গা নেই। দিন রাত পরিশ্রম করে তিনি নিজের এত বড় বিজনেস দাঁড় করিয়েছেন। তবে এত কোটি কোটি টাকার মালিক হলেও তিনি একদম মাটির মানুষ। সকলের প্রয়োজনে তিনি যে কোনো সময় পাশে দাঁড়ান। এলাকার কারো কিছু দরকার হলে তিনি কখনোই পিছপা হয় না সাহায্য করতে। তাকে এলাকার দানবীর মহসিনও বলা যায়। লোকটার আচার ব্যবহারও একদম মাটির মানুষের মতো। জামিল চৌধুরীর একমাত্র ছেলে স্বাধীন চৌধুরী। বাবার যেন ঠিক উল্টো পিঠ হলো স্বাধীন। বকে যাওয়া, জিদি, বেয়াদব, এক কথায় একজন খারাপ মানুষের সকল বৈশিষ্ট্যের সমাহার যেন স্বাধীন। তার বাবা ঠিক যতটা মানুষকে সাহায্য করে, মানুষের কথা ভাবে, ছেলে যেন ঠিক ততটাই মানুষের ক্ষতি করতে সর্বদা লেগে থাকে। এলাকায় গুন্ডামি, চাঁদাবাজি করাই যেন তার নেশা আর পেশা। সমিতির লোকজন স্বাধীনের বাবার অফিসে আসে। আসসালামু আলাইকুম জামিল স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে রহিম, তুমি যে, কেমন আছো? বসো বসো। তোমরা সবাই হুট করে আমার অফিসে, কোনো কিছু দরকার ছিল? জামিল স্যার, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো, কি হয়েছে? তোমাদের সবাইকে দেখে মনে হচ্ছে বিশাল কোনো সমস্যা হয়েছে। করিমউদ্দিন ভাই হসপিটালে জামিল স্যার। কি বলছো? কি হয়েছে করিম সাহেবের? আমার তো কালকেও দেখা হলো ওনার সাথে। গরিব দুঃখীদের খাওয়ানোর প্রোগ্রামের জন্য 1.5 লাখ টাকাও নিয়ে গেল। আজকে হঠাৎ কি হয়ে গেল ওনার? কিছু গুন্ডা আজকে সমিতির অফিসে এসে করিম ভাইকে বেধড়ক মেরেছে। মেরে তার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে। অতিরিক্ত মারার কারণে করিম ভাইয়ের শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছে।
ডাক্তার বলেছে তিনি এখন আইসিইউতে আছে, তবে তার অবস্থা অনেক খারাপ। কি হবে একমাত্র আল্লাহই জানেন। কি বলছো এসব? করিম সাহেবের মতো এত ভালো লোককে কে এসে মারবে? এখনই পুলিশকে খবর দেওয়া দরকার। জানতে পেরেছো তোমরা কে এই কাজটা করেছে? বেয়াদবি নেবেন না জামিল স্যার, এই কাজটা করেছে আপনার ছেলে স্বাধীন। কি বলছো এসব রহিম? পাগল হয়ে গেলে নাকি? আমার ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। স্বাধীন কেন এই কাজ করবে? স্যার আপনি বিশ্বাস করতে না চাইলেও এটাই সত্য, আপনার ছেলে এই কাজ করেছে। সে এলাকায় আরও কি করে বেড়ায় সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এলাকায় গুন্ডামি, চাঁদাবাজি সহ যত ধরনের খারাপ কাজ আছে সব আপনার ছেলে করে। এতদিন আমরা সবাই চুপচাপ সহ্য করে এসেছি, কিন্তু আজকে যখন স্বাধীন তার দলবল নিয়ে করিমউদ্দিন ভাইকে এভাবে মারলো, তখন আমরা আর চুপ থাকতে পারলাম না। এই জন্য আজকে আমরা আসলাম আপনাকে বলতে যে আপনার ছেলে সবার জীবন হারাম করে রেখেছে। এই যে দেখুন আপনার ছেলের কাণ্ড। এরপর তারা সবাই মিলে স্বাধীনের কিছু অপকর্মের ছবি এবং ভিডিও জামিল চৌধুরীকে দেখায়। জামিল চৌধুরী এসব দেখে আকাশ থেকে পড়ে। আমি আসলেই এর কিছুই জানতাম না। তোমরা আমাকে এসব কেন আগে বললে না? আমার ঘরে আমি এত বড় কুলাঙ্গার পালছি, এটা আমার আরও আগে জানা উচিত ছিল। আমি এর ব্যবস্থা নিশ্চয়ই করব, আর করিমউদ্দিন সাহেবের চিকিৎসার সব খরচ আমি দেব। না জামিল স্যার, এটা আপনাকে দিতে হবে না। শুধুমাত্র নিজের এই পক্ষে যাওয়ার ছেলেকে একটু সামলে নেবেন, এতেই আমাদের উপকার হবে। আজ তবে আসি। আসসালামু আলাইকুম। সবাই তারপর চলে যায়। জামিল চৌধুরী একদম হতবিহ্বল হয়ে বসে থাকে। এটা উনি কি শুনলেন? তার ছেলে একটা গুন্ডা? এই তাহলে উনি স্বাধীনকে মানুষ করেছেন? এই তো হবে তিনি তার ছেলেকে শিক্ষা দিয়েছেন? জামিল সাহেবের নিজেকে একজন ব্যর্থ পিতা মনে হতে থাকে। আজকে বাড়ি গিয়ে তিনি এক একটা বিহিত করেই ছাড়বেন। সারাদিন রাস্তায় রাস্তায় প্যাঁ প্যাঁ করে ঘুরে বেড়ানোর পরে স্বাধীন সন্ধ্যার সময় আসে তার বাড়িতে। বাড়িতে এসে চিৎকার দিয়ে তার মাকে ডাকতে থাকে। মা তুমি কোথায়? এদিকে আসো, আমার তো অনেক খিদা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই যে বাবা, তুই এতক্ষণে এলি? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছি খাবার নিয়ে। আজকে তোর পছন্দের মোরগ পোলাও রান্না করেছি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। আমি এখনই খাবার বেড়ে টেবিলে রাখছি। সত্যি তুমি আজকে মোরগ পোলাও রান্না করেছো মা? তুমি আসলে বেস্ট মা। আমি এখনই ফ্রেশ হয়ে আসছি, আমাকে 5 মিনিট সময় দাও। তুমি তাড়াতাড়ি করে আমার জন্য খাবার বেড়ে রাখো। তোমার হাতের মোরগ পোলাও আমার ভীষণ পছন্দের, শুনি তো আমার খিদে আরও বেড়ে গেল। স্বাধীন টেবিলে খেতে বসেছে আর তার মা তাকে প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। ঠিক তখনই বাড়িতে ঢুকলো জামিল সাহেব। স্বাধীন, তোমার সাথে আমার কথা আছে, এদিকে তাকাও। কি হয়েছে বাবা? আমাকে তুমি কি বলবে? আজকে দুপুরে তুমি কোথায় ছিলে? কেন, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম এলাকার মাঠে। কিছু কি হয়েছে বাবা? তুমি আজকে দুপুরবেলা এলাকার সমিতির অফিসে যাওনি করিমউদ্দিনের কাছে? এই কথা শুনে স্বাধীনের চোখ মুখের রং একদম পাল্টে গেল। সে আমতামতা করে তার বাবাকে বলতে লাগলো, না তো বাবা, আমি তো আজকে সেখানে যাইনি। আমি তো কোচিংয়ের পরে মাঠে বসে আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। খবরদার স্বাধীন, তুমি আমাকে মিথ্যা কথা বলবে না। আমি তোমার সব কুকৃতির কথা জেনে গিয়েছি। তুমি আজকের দুপুরে গিয়ে করিমউদ্দিন সাহেবকে মেরে এলাকার সমিতির অফিস থেকে টাকা নিয়ে এসেছো। বাবা তোমাকে এসব যারা বলেছে তারা মিথ্যা কথা বলেছে, তারা আসলে আমাকে হিংসা করে। স্বাধীন, তুমি আর আমাকে মিথ্যা কথা বলবে না। তোমার সব কুকৃতির প্রমাণ আমি আজ স্বচক্ষে দেখেছি। আমার ঘৃণা হচ্ছে তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে। কি দেইনি আমি তোমাকে? টাকা পয়সা, বাইক, জামা কাপড়, ল্যাপটপ সহ যখন যা চেয়েছো তখন সেটি আমি তোমাকে এনে দিয়েছি। তারপরেও তোমার এই গুন্ডামি বদমাইশি করার কারণ কি? তোমার জন্য আজ আমাকে অনেক অপমানিত হতে হয়েছে এলাকার মানুষের কাছে। তোমার জন্য এলাকার মানুষ আমাকে ছিছি করছে। তোমার জন্য করিমউদ্দিন সাহেব আজ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই সব করার জন্য আমি তোমাকে জন্ম দিয়েছি আর এত বড় করেছি। তোমার মতো ছেলে থাকার চেয়ে আমার কোনো সন্তান না থাকাই ভালো ছিল। আজ থেকে তোমাকে আমি আমার ছেলের পরিচয় দিব না, আর এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে।
আজকের পর থেকে আমি ভুলে যাব আমার স্বাধীন নামের কোনো ছেলে ছিল। আপনি কি বলছেন এসব? নিজের ছেলেকে মানুষ এভাবে বলতে পারে? তোমার ছেলে যেসব কাজ করে বেরিয়েছে তার জন্য এটাই উপযুক্ত শাস্তি। তোমার ছেলের জন্য করিমউদ্দিন সাহেব হসপিটালের আইসিইউতে। তোমার ছেলে তার দলবল নিয়ে গিয়ে তাকে মেরে আধমারা করে রেখেছিল। তুমি বলো সুলতানা, আমি এই ছেলেকে কি দেইনি? তারপরেও তার এসব কাজের কি মানে? এলাকার সব দোকানে গিয়ে চাঁদা দেওয়া, গুন্ডামি করা, সবাইকে বিরক্ত করা এবং মারামারি করা বাদে তোমার ছেলে আর কিছুই করে না। না না, আমার স্বাধীন এসব কিছু করতে পারে না। আপনি নিশ্চয়ই ভুল বুঝছেন। আমি তার এসব কাজের প্রমাণ আজকে নিজের চোখে দেখে এসেছি। তারপরও তোমার যদি বিশ্বাস না হয়, তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করো। স্বাধীন, শোনা বাবা আমার, বল তুই এসব কিছুই করিসনি? তোর বাবা এসব কি উল্টোপাল্টা কথা বলছে? স্বাধীন তার বাবার এসব কথা শুনে মাথা নিচু করে বসে থাকে। তার মা তাকে এসব বিষয়ে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিতে পারে না, কারণ তার বাবা আসলে মিথ্যে কথা বলছিল না। আসলে তো স্বাধীন এসব কাজকর্ম করেই বেড়ায়, আর আজকে স্বাধীন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল। আজকে সে আর তার দলবল মিলে করিম চাচাকে একটু বেশি মেরেছিল। এখন যখন শুনল করিম চাচা হসপিটালে ভর্তি, তখন তার ভেতরে হুট করে অনেক অনুশোচনা কাজ করতে শুরু করলো। এদিকে সুলতানা তার ছেলে স্বাধীনকে চুপ করে থাকতে দেখে বুঝতে পারলো আসলে তার স্বামী জামিল চৌধুরী মিথ্যে কথা বলছে না। আসলে তার ছেলে একটা গুন্ডা, মাফিয়া। সুলতানা বেগমের পায়ে নিচ থেকে যেন মাটি সরে গেল। স্বাধীন, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছিলাম বাবা? আমি তো সবসময় তোর সকল চাওয়া পাওয়া পূরণ করেছি, তবে তারপরেও কেন তোকে এই গুন্ডামি করতে হলো? তোকে পেটে ধরেছি বলে আজ আমার নিজের লজ্জা হচ্ছে। এই লজ্জা পাওয়ার আগে আমার মরণ কেন হলো না? মা, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। আমার ছেলে একজন মানুষকে মেরে প্রায় মৃত অবস্থায় করে ফেলেছে। সে এলাকায় গুন্ডামি করে বেড়ায়। এগুলো জানার আগে আল্লাহ আমাকে নিয়ে গেলেও পারতো। আজকে থেকে আমি মনে করব আমার ছেলে মরে গিয়েছে। তুই আজকে থেকে আর আমার ছেলে না। তোর বাবা ঠিকই বলেছে, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোর চেহারা আর কখনোই দেখতে চাই না। মা, বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদি কখনো তোমাদের যোগ্য সন্তান হতে পারি, তবে আমি এই বাড়িতে আবার আসব। এর আগ অবধি আমি কখনই আর এই বাড়িতে পা দিব না। আমাকে তোমরা মাফ করে দিও। এই কথা বলে স্বাধীন তার জিনিসপত্র ব্যাগে গুছিয়ে বাড়ি থেকে বের হয়েছে। সে তার বন্ধুদের কাউকে কিচ্ছু না জানিয়ে ঢাকার উদ্দেশ্যে একটা বাসে উঠে পড়ে। আজ থেকে তার মানুষ হবার মিশন শুরু হয়। তাকে তার বাবা মায়ের যোগ্য সন্তান হতে হবে এবং একজন ভালো মানুষ হতে হবে। তাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখতে হবে। তার সব খারাপ অভ্যেস ত্যাগ করতে হবে। সে একজন যোগ্য মানুষ হতে পারবে সেদিন, যে সে আবার তার বাবা মায়ের কাছে ফিরে আসবে। স্বাধীন বাসে ওঠার আগে তার পেছনে একবার ঘুরে তাকায়। আমি আজ পর্যন্ত যে যে পাপ করেছি তার সকল কিছুর প্রায়শ্চিত্ত আমি অবশ্যই করব। আমি একজন যোগ্য মানুষই ফিরে আসব এবং এলাকার সকলের উপকার করব। আমার জন্য আমার বাবা মাকে যে অপমানটা হতে হয়েছে, সেটা আমি আমার ভালো কাজ দিয়ে প্রশংসায় পরিণত করব। আজ আমি এটা কথা দিলাম নিজেকে। এরপর স্বাধীন তার চোখ মুছে বাসে উঠে যায় এবং বাস কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যায়। স্বাধীনের একজন ভালো মানুষ হবার এক অন্যরকম যাত্রা শুরু হয়। স্বাধীন বাস্তবে ফিরে আসে আর মুখ শক্ত করে বলে, আমি সেই স্বাধীন আর নেই বিপুল। আমি ওই জীবন ছেড়ে এসেছি। তোমরা কেন আমাকে খুঁজছো? আমি তোমাদের সাথে ফেরত যাব না। বিপ্লুর চোখে হতাশার ছাপ স্পষ্ট হয়, কিন্তু সে থামে না, গলায় কাতর স্বর। আপনি হয়তো ছেড়ে এসেছেন ভাই, কিন্তু আমরা তো পারিনি। আপনি চলে যাওয়ার পর শহর তো ভালো থাকেনি। আপনার এই পুরনো সঙ্গী ডেভিল পুরো শহরটা দখল করে নিয়েছে। খুন, ধর্ষণ, চাঁদাবাজি সবকিছু চলছে তার ইশারায়। আমরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। বিপ্লুর গলা ধরে আসে, সে কথা শেষ করতে পারে না। কয়েক মুহূর্ত নীরবতা। স্বাধীনের মুখ শক্ত হয়ে যায়, কিন্তু সে মুখ ফিরিয়ে নেয়। আমি এখন নতুন মানুষ বিপ্লু। একটা হোটেলে কাজ করে দিন শেষে শান্তিতে ঘুমাই। আমি আমার পড়াশোনা চালিয়ে নিয়েছি। আমাকে একজন যোগ্য মানুষ হতে হবে। ওই অন্ধকারের ডাকা আর সে বিষাক্ত স্বাধীন মরে গেছে। বিপ্লু তীব্র স্বরে বলে, শান্তি? আপনি কি আসলে শান্তিতে আছেন ভাই? নিজের জায়গা রেখে, নিজের বাবা মাকে একা রেখে আপনি কিভাবে আছেন? স্বাধীন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে,
আমি যদি আগের অবস্থায় ফিরে যাই তাহলে আর ফেরার পথ থাকবে না রে বিপ্লু। আমি চাই না আবার অন্ধকার আমাকে গ্রাস করুক। আমি আমার বাবা মাকে অনেক অপমানিত করেছি, এলাকার অনেক ক্ষতি করেছি। আমি একটা গুন্ডা ছিলাম, তবে আমি সেটা ছেড়ে দিয়ে এসেছি। আমি আর সে অন্ধকারের পথে যাব না। বিপ্লু এক পা এগিয়ে আসে, চোখে অশ্রু জমে উঠেছে। স্বাধীন ভাই, আপনি অনেক ভুল করেছেন আমরা জানি। আমরাও ছিলাম আপনার সাথে সেই অন্যায়ের ভাগীদার। আপনি নিজের একাদোষী নন। আপনি এখানে নতুন জীবন বেছে নিয়েছেন, নিজেকে যোগ্য করতে চেষ্টা করছেন। আপনি যদি সত্যি ভালো হতে চান তাহলে এই শহরের জন্য লড়াই করতে হবে। আপনাকে শহরে ফিরে শহরের লোকদেরকে উদ্ধার করতে হবে। স্বাধীনের চোখে মুখে দ্বিধার ছাপ, তার হাতের মুঠি শক্ত হয়ে আসে। আমি আর পারবো না বিপ্লু। আমি অনেক কষ্টে এই নতুন জীবনটা পেয়েছি। বিপ্লু হঠাৎ পকেট থেকে একটা ছোট্ট ছবি বের করে দেয় স্বাধীনের হাতে। দেখুন ভাই, মনে আছে? এটা আমাদের প্রথম ছবিটা। আপনি, আমি, রাফিক, জসিম, মনির। স্বাধীন ছবিটা হাতে নিয়েই তাকিয়ে থাকে। ছবিতে কয়েকটা তরুণ ছেলে, মুখটা হাসি হাসি। তাদের মাঝখানে স্বাধীন, তার সে কঠিন চেহারা, চোখে শীতলতার ছাপ। স্বাধীন কয়েক মুহূর্ত চুপ করে থাকে, যেন অনেক পুরনো এক দুনিয়ায় ফিরে গেছে। আমরা আবার সেই দিনগুলোকে ফিরে পেতে চাই না ভাই। আমরা চাই শহরটা এবার মুক্ত হোক। আপনি চলে আসার পরে আমরাও আমাদের ভুল বুঝতে পেরেছিলাম। আমরাও সরে এসেছিলাম এই অন্ধকার পথ থেকে। বিপ্লু, সবটাই আমি বুঝেছি, তবে এখন আর কিছু করার নেই। এরপর স্বাধীন ছবিটা হাতে নিয়ে চুপ করে থাকে। দীর্ঘ নীরবতা, তারপর ধীরে ধীরে বলে, ডেভিল কতদূর গেছে? বিপ্লুর চোখ জ্বলে ওঠে, যেন আশার আলো ফিরেছে তার চোখে। সে গম্ভীর স্বরে বলে, অনেক দূর। সে এখন পুরো শহরের অন্ধকারের মালিক। পুলিশ, রাজনীতি, ব্যবসা সবকিছু তার হাতে। কেউ মুখ খুলতে সাহস করে না। স্বাধীন মুখ শক্ত করে ফেলে। তার চোখে পুরাতন সেই শীতলতা ফিরে আসে, কিন্তু সে নিজেকে সামলায়। আমি ভাববো। বিপ্লু একটু হেসে ফেলে। আপনি ভাববেন না ভাই, আপনি ফিরবেন। কারণ আপনি এখন আলোর পথের মানুষ। আমাদের এলাকার অন্ধকার শুধু আপনিই মেটাতে পারবেন। আগের সেই স্বাধীন আপনি আর নেই। এখন আপনি কোনো অন্যায় মুখ বুজে সহ্য করবেন না, আমরা জানি। স্বাধীন কিছু না বলে ছবিটা হাতে নিয়ে চলে যায় হলে। স্বাধীনের সেই ছোট্ট ঘর, রাত গভীর। টেবিলের উপর সে পুরনো ছবি রাখা, পাশে ছোট্ট একটা ডায়েরি। স্বাধীন একা বসে আছে। সিগারেটের ধোঁয়া ঘরের বাতাসে মিশে যাচ্ছে। তার চোখে দ্বিধা। সামনে দুটি পথ, একটা শান্তির, আরেকটা লড়াইয়ের। কি করব আমি? কি পথ বেছে নেব? আমার মাথা কাজ করছে না। এই শহরে আমি কত কষ্ট করে নিজের নতুন জীবন তৈরি করেছি। আমি নিজেকে বদলাতে চেয়েছি, আবার সেই অন্ধকারে ফিরে গেলে সব যে বৃথা হয়ে যাবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে স্বাধীনের রুমমেট শিমুল দেখে স্বাধীন কি যেন বিড়বিড় করছে। নিজের সাথেই সে কথা বলছে। স্বাধীন, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি শিমুল, তুই ঘুমা। আমিও একটু পড়া নিয়ে চিন্তা করছিলাম। আরে বেটা, রাত হয়েছে, এখন শুয়ে পড়। সকালে উঠে রিডিং রুমে গিয়ে পড়ে নিস। তোর তো আবার কাজও আছে। এই তো বন্ধু, আর একটু পরে শুয়ে পড়ছি। প্রচণ্ড টায়ার্ড লাগছে আসলেও। হ্যাঁ, বেশি দেরি করিস না। স্বাধীন তখন সব মাথা থেকে ঝেড়ে ফেলে শুয়ে পড়ে। আজকে বড় ধকল গিয়েছে, কাল এসব নিয়ে ভাবা যাবে। আজকে তার ঠিকমতো ঘুম দরকার। এলাকার পুরনো বস্তি এলাকা, রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। শুধু দূরে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করছে। একটা পুরনো ঘরের সামনে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। ঘরের দরজায় লাথি মেরে খুলে ফেলা হয়। ভেতরে একজন মধ্যবয়স্ক লোক কাঁপতে কাঁপতে বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে আছে এক যুবক, চোখে ভয়ঙ্কর দৃষ্টি, ঠোঁটে হালকা হাসি। মামা, সময় মতো টাকা না দিলে আমাদের মন খারাপ হয়। আমাদের মন খারাপ হলে কিন্তু আপনার জন্য ভালো হবে না। লোকটা কাঁপতে কাঁপতে দুই হাত জোর করে সামনে ধরে। ভাই দয়া করেন, আমি গত মাসেও টাকা দিয়েছি। এই মাসের দোকান ঠিকমতো চলে নাই, একটু সময় দেন। ডেভিল ধীরে ধীরে হাঁটে, তার চোখে যেন ঠান্ডা আগুন জ্বলছে। পাশে দাঁড়িয়ে থাকা দুইজন গুন্ডা ফিস ফিস করে হাসে। সময় তো অনেক দিলাম মামা, কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না, বুঝছেন? এক মুহূর্তে চুপ থেকে ডেভিল সিগারেট টেনে ধোঁয়া ছাড়ে। তারপর হঠাৎ লোকটার মুখে ধোঁয়া ছেড়ে দেয়। লোকটা কাশতে থাকে। টাকা লাগবে না, কিন্তু শাস্তি তো দিতে হবে, তাই না? সে পাশে দাঁড়িয়ে থাকা এক গুন্ডার দিকে তাকায়। রানা,
বুঝিয়ে দিয়ে আমাদের সময় নষ্ট করাটা কিভাবে শোধ দিতে হয়। রানা এসে লোকটাকে চুল ধরে টেনে বের করে আনে। বাইরে গলির মাঝে কয়েকটা ছেলে বসে আছে। রানা লোকটাকে এক ঘুষিতে ফেলে দেয়। লোকটা কাতরাতে থাকে। ডেভিল ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, হাঁটু গেড়ে বসে লোকটার পাশে। তারপর কানের কাছে ফিসফিস করে বলে, এবার টাকা দেবে না দোকান বন্ধ করবে? লোকটা মুখে রক্ত মুছে ফেলে, কাঁপতে কাঁপতে বলে, টাকা আমি দিব ভাই, কালকের মধ্যে। ডেভিল হাসে, তারপরে উঠে দাঁড়ায়। পায়ের স্যান্ডেল দিয়ে লোকটার মুখে একটা হালকা চাপড় মারে। খুব ভালো, কালকে টাকা রেডি রাখবা, নইলে বুঝতেই পারতেছো কি হবে, তাই না? সে এক ঝটকায় পেছন ফিরে হাঁটা দেয়। পেছন থেকে লোকটার কাপা কাপা কণ্ঠ ভেসে আসে। ডেভিলের গুন্ডারা ফিসফিস করে হাসে। কেউ কেউ মুখে সিগারেট চেপে ধরে। ডেভিল পকেট থেকে একটা সিগারেট বের করে, ঠোঁটে চেপে ধরে আগুন দেয়। ধোঁয়ার আড়ালে তার চোখে একটা ভয়ঙ্কর ঠান্ডা উজ্জ্বলতা ফুটে ওঠে। 1 বছর আগে স্বাধীন আর ডেভিল তখনও বন্ধু ছিল। তারা এখন আছে এলাকার পুরনো একটা রেস্টুরেন্টে। স্বাধীন আর ডেভিল পাশাপাশি বসে আছে। সামনে চায়ের কাপ, টেবিলের উপরে কয়েকটা সস্তা সিগারেটের প্যাকেট। তুই কি জানিস সেই এলাকার সব মানুষ ভয় পায় আমাদের? ডেভিল একগাল হাসে, চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দেয়, তারপর সিগারেট ধরায়। ভয় পায়? আরও ভয় পাবে। এমন ট্র্যাশ সৃষ্টি করব, পুরো এলাকা আমাদের কথা ভেবে কাঁপবে, আমাদের কথায় উঠবস করবে, তবেই না হবে আরাম। স্বাধীন মাথা নাড়ে। সে জানে তারা যা করেছে সেটা ঠিক না। তার বাবা মায়ের কানে গেলে তারা অনেক কষ্ট পাবে। তার বাবার এলাকায় বিরাট সম্মান আছে, কিন্তু তখন এসব নিয়ে তার মাথা ব্যথা ছিল না। ডেভিলের আত্মবিশ্বাস, তার ঠান্ডা মাথার হিসেব, এসব তাকে মুগ্ধ করত। কিন্তু স্বাধীন কখনো বুঝতেই পারেনি ডেভিলের ভেতরের অন্ধকার কতটা গভীর। তবে এভাবে আর কতদিন? জানিস, মাঝে মধ্যে মনে হয় একদিন এসব ছেড়ে দেয়। ডেভিল এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর হালকা হেসে বলে, সার্ভি, তাহলে কি ইঞ্জিনিয়ার হবি নাকি কোনো হোটেলে কাজ নেবে? স্বাধীন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মৃদু হেসে বলে, তুই বিশ্বাস করিস বা না করিস, মাঝে মধ্যে আমার বেশ খারাপ লাগে। আমার বাবা মা তো আমাকে সব দিয়েছে, তারা কখনো চাইবে না আমি এমন একটা জীবন বেছে নেই। তারা আমার জন্য সুন্দর জীবন চায়। আমারও মাঝে মধ্যে মনে হয় আমি নতুন জীবন চাই। ডেভিল হাসে, কিন্তু তার চোখে ঠান্ডা কিছু একটা ফুটে ওঠে, যেন সে জানে স্বাধীন চাইলেও এই জীবন থেকে পালাতে পারবে না। মানুষ বদলায় না স্বাধীন, ছায়া কখনো মরে না। আমরা কখনো শেষ হয়ে যাব না, আমাদের শেষ হয়ে যাওয়া সম্ভব নয়, এটা তুইও ভালো করে জানিস। এই জানাতে কি তো বের হতে মন চায় ডেভিল? অনেক হয়েছে কঠিন কথা, চল আজকে জম্পিস বিরিয়ানি খাই। ভালো বন্ধু না খেলে তো শরীরে জোত হয় না বন্ধু। হ্যাঁ হ্যাঁ চল, ক্ষুধাও পেয়েছে জব্বর। এই ওয়েটার এদিকে আয়। ওয়েটার এগিয়ে আসে। 2 কাচ্চি, 2টা রোস্ট, 2টা কাবাব আর বুড়হানি নিয়ে আয়। এই কাচ্চির মাংস হতে ভালো হয়। আর লেগ রোস্ট দিবি, যা যা। ওয়েটার অর্ডার নিয়ে চলে যায়। ডেভিল আর স্বাধীন তখনও নিজেদের মাঝে কথা বলতে থাকে। বর্তমানে নিজের রুমে বসে এসব কিছু ভাবছিল স্বাধীন। এককালে ডেভিল তার জানের বন্ধু ছিল। একসাথে মিলে তারা কত কিছু করেছে, সব ভয়ঙ্কর কাজগুলো তারা একসাথে মিলেই করেছে। তবে স্বাধীন সে পথ থেকে সরে এলেও ডেভিল যেন আর পারল না। সে ওই অন্ধকার জগতে বরং আরও ডুবে গেল। এতটাই ডুবলো যে আর বের হওয়ার সুযোগ তাই রইল না। স্বাধীন এসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে। এদিকে নয়ন এসেছিল। কিরে স্বাধীন, এত চুপচাপ কেন? কিছু না নয়ন, এই তো বসে আছি, তুই হঠাৎ? আরে মনে হলো তোর সাথে 2 দিন দেখা হয় না, একটু দেখা করেই আসি। তুই এমন মুখ গোমরা করে বসে আছিস কেন? আরে কিছু হয়নি, এমনি তোকে দেখে দেখে হাসছি। হ্যাঁ হ্যাঁ, একদম দাঁত কপাটি বের করে হাসছিস। এখন চল। কই যাব? স্বাধীনের বুকটা ধক করে উঠল। তা ডেভিলের কথা আবার মনে পড়ে যায়। নয়ন স্বাধীনের খুব ভালো বন্ধু হলেও সে নয়নকে তার অতীত নিয়ে কিছুই বলেনি। নয়নের ধারণাই নেই স্বাধীন কত ভয়ঙ্কর ছিল। সে সবসময় স্বাধীনকে এক নরম শান্ত ছেলে হিসেবেই চেনে।
স্বাধীন কখনো চায়নি তার অতীত জীবনের কথা কাউকে বলতে। সে তার অতীত পরিচয় লুকিয়ে রেখেছে সবার থেকে। সে চায় না এখনও তার পরিচয় কেউ জানতে পারুক। স্বাধীন এরপর নয়নের সাথে বেরিয়ে পড়ে। সে আর নয়ন হাঁটতে হাঁটতে এগোতে থাকে। নয়ন অনর্গল কথা বলে যাচ্ছিল, তবে বেশিরভাগ কথা স্বাধীনের কানে ঢুকছিল না। সে এখনও চিন্তা মুশকুল হয়ে আছে। ডেভিলের আস্তানা, বড় একটা ভবনের ছাদে বসে আছে সে। সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে, তারা সবাই কাঁপছে। 3জন মানুষ হাঁটু গেড়ে বসে আছে, চোখ বাঁধা। পেছনে দাঁড়িয়ে থাকা 2 গুন্ডার হাতে লোহা রড আর চেইন। কি করছিলে তোমরা? একজন লোক মুখ খুলতে যায়, কিন্তু ভয় পেয়ে গুম হয়ে যায়। ডেভিল ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর এক হাঁটু গেড়ে বসে লোকটার কানে ফিসফিস করে বলে, আমি একটা প্রশ্ন করলাম আর তুই উত্তর দিতেছিস না। সে ধীরে ধীরে লোকটার গলা চেপে ধরে। একটু রাগ দেখায় না, শুধু ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটা কাঁপতে কাঁপতে বলল, ভাই আমি আমি কিছু করি নাই, আমাকে ছেড়ে দিন প্লিজ ভাই। ডেভিল মৃদু হেসে লোকটার গলা ছেড়ে দেয়, তারপর এক ঝটকায় লাথি মেরে ফেলে দেয়। লোকটা কাতরাতে থাকে। ডেভিল উঠে দাঁড়িয়ে গুন্ডাদের দিকে তাকায়। অপরাধের শাস্তি অপরাধীকে বুঝিয়ে দিতে হয়, তাই না? ভাই বিশ্বাস করেন ডেভিল লোকটাকে থামিয়ে দেয়। তোকে বিশ্বাস করব কিভাবে? আমার টাকা তুই মেরে দেবে, আবার আমার থেকে লুকিয়ে থাকবে, ধরা পড়া পরে নাটক। আমাকে তুই কি মনে করিস? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন, আমার একটা পরিবার আছে। এই কথা তোর আগে মনে ছিল না চান্দু, এখন সব মনে পড়েছে? শালা শোন, এই লাইনে বিশ্বাসঘাতকদের কোনো ছাড়াছাড়ি নেই, একমাত্র শাস্তি মিত্র। না ভাই, বস না, আমাকে মারবেন না। গুন্ডারা মাথা নাড়ে, হাসতে থাকে। তারপর ডেভিলের ইশারা পেলে লোহা রড তুলে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার ভেসে আসে, রক্তের দাগ ছিটকে পড়ে মেঝেতে। ডেভিল চুপচাপ দাঁড়িয়ে থাকে, সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকে। তার মুখে এক ফোঁটাও অনুভূতি নেই। ঢাকার ব্যস্ত রাস্তায় মানুষের কোলাহল, কঠিন জগতের ঢাকা শহর। কেউ যেন কারো আপন নয়, সবাই ছুটে চলে আপন ব্যস্ততায়, নিজের গতিতে। রাস্তার পাশে থাকা এই ছোট্ট হোটেলটির ভেতরেও কাজ চলছে নিজের মতো। টেবিল পরিষ্কার করা, অর্ডার নেওয়া, খাবার পরিবেশন সব কিছু স্বাভাবিক নিয়মেই চলছে। হোটেলটি ছোট হলেও বেশ জনপ্রিয়, লোকজনের ভিড় লেগেই থাকে। হোটেলের এক কোনায় জানলার পাশে বসে আছে দিয়া। তার চোখের সামনে ধোঁয়া ওঠা এক কাপ চা, তবে সে চা পান করছে না, কেবল চুপচাপ বসে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ আজ কেন যেন অস্থির লাগছে, কিছু একটা হতে চলেছে। ঠিক তখনই হোটেলের দরজা দিয়ে প্রবেশ করে কয়েকজন যুবক। প্রথমে তাদের দিকে অত নজর না দিলেও দিয়া অবাক হয়ে দেখল ওরা সোজা চলে গেল স্বাধীনের কাছে। এটা একটু অস্বাভাবিক লাগলো দিয়ার কাছে। এমন গুন্ডা দেখতে ছেলেরা স্বাধীনের কাছে কেন? তারা কি তার কোনো ক্ষতি করবে? এদিকে দিয়ার মনে স্বাধীনের জন্য একটা মায়া কাজ করা শুরু করে। ছেলেটা কিন্তু খারাপ নয় আসলেও, কি শান্ত স্নিগ্ধ একটা মানুষ, আপন মনে নিজের কাজ করে, পড়াশোনা করে। খামোখা তাকে আমি মেরেছিলাম, বেশ অনুশোচনা হয় সে কাজে। গরিব হলো, মানুষ হিসেবে স্বাধীন অনেক চমৎকার। দিয়া যেন আস্তে আস্তে স্বাধীনের প্রতি দুর্বল হতে থাকে, কিন্তু সে এখনও জানতো না স্বাধীন আসলে কে, তার পরিচয় কি, তার অতীত কী। এদিকে ঢাকার ব্যস্ত রাস্তা, মানুষের ভিড়, গাড়ির হর্ন, দোকানের হাঁক ডাক, সব মিলিয়ে চিরচেনা শহুরে কোলাহল। এর মধ্যে একটা ছোট হোটেলের সামনে দাঁড়িয়ে আছে স্বাধীন। গায়ে সাধারণ শার্ট প্যান্ট, কপালে ঘামের ছোট ছোট বিন্দু। সে একটা ট্রেতে কয়েকটা কাপ নিয়ে বেরিয়ে আসে। সকালে তার কাজ ছিল চা বানানো আর হোটেলের টেবিল পরিষ্কার করা, কিন্তু আজ তার মনে কিছুটা ভারী লাগছে। কয়েকদিন আগে বিপ্লব এসেছিল, তাকে ফিরতে বলেছিল। সে বুঝতে পারছে তার পুরনো ছায়া তাকে ছাড়বে না। তখনই রাস্তার ওপাশে বিপ্লবকে দেখে তার মুখ শক্ত হয়ে যায়, সাথে আরও 4-5 জন ছেলে, মুখে চিন্তার ছাপ। স্বাধীন বোঝে আজ কিছু একটা ঘটেছে। আবার এসেছিস? সেদিন তো পরিষ্কার বলে দিলাম আমি আর ফিরবো না। বিপ্লব দ্রুত রাস্তা পার হয়ে স্বাধীনের কাছে আসে, তার চোখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ভাই কিছু একটা ভাবুন, আমাদের ওই পাগলের হাতে। সরি। স্বাধীন বিরক্ত হয়ে মাথা নাড়ে। বিপ্লব, আমি তোকে আগেও বলেছি আমি এই জীবন ছেড়ে দিয়েছি, আমি আর ফিরবো না।
বন্ধুকে মেটাতে গিয়ে নিজে মন্দ হতে পারবো না। আমি নিজেকে কথা দিয়েছি আমি ভালো মানুষ হব। আমি আমার মা বাবাকে আর অপমান করতে পারবো না। বিপ্লু হতাশভাবে তাকিয়ে থাকে। তার চোখে যেন একটা আশা ছিল যে স্বাধীন ফিরবে, সব কিছু ঠিক করবে, কিন্তু এখন সেটা ফিকে হয়ে আসছে। হঠাৎ বিপ্লুর ফোন বেজে ওঠে। সে দ্রুত পকেট থেকে ফোন বের করলো। নাম দেখে তার চেহারা হঠাৎ বদলে যায়। ভাই, ডেভিলের লোকের ফোন। স্বাধীন সতর্ক হয়ে ওঠে, চারপাশে তাকায়, কেউ শুনছে না তো। বিপ্লু দ্রুত কল রিসিভ করে। ওপাশ থেকে কাপা কাপা কণ্ঠ ভেসে আসে। আরে বিপ্লব, বড় খবর দিবার ছিল তোরে। ডেভিল বস তো আপনাকে স্বাধীন ভাইয়ের বাবাকে মেরেছে। বিপ্লু হতবাক হয়ে যায়। তার চোখে বিস্ময় আর আতঙ্ক একসাথে ফুটে ওঠে। কি বলছিস এই শুয়োরের বাচ্চা? এত বড় সাহস তোরা চাচার গায়ে হাত তুলিস? বেশিবার বাড়িস না, তগো ওই ননির পুতুলের তো কোনো খবরই নাই, তাই শুক্রবারটা তগরে দিতে কল দিলাম। ওই বেটা, যদিও বাইসা আছে, উনি এখন হাসপাতালে আছে, ফল নিয়ে দেখতে যাইস, যদিও বাসে আর কি। বলে ডেভিলের লোক ফোন কেটে দেয়। স্বাধীন ভাই। বল বিপ্লব। ডেভিল ডেভিল। কি করেছে ডেভিল? ডেভিল আপনার বাবাকে মারছে ভাই। চাচা এক হসপিটালে কন্ডিশন নাকি সিরিয়াস। ভাই, আমাকে মাত্র ডেভিলের লোকে কল দিছে। স্বাধীনের শরীর হিম হয়ে যায়, তার নিঃশ্বাস আটকে আসে। মুহূর্তের জন্য সে কিচ্ছু বলতে পারে না। সে যেন বিশ্বাস করতে পারছে না যা শুনছে সেটা সত্যি। আমার বাবা? বিপ্লব কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে। তার কণ্ঠ ভারী হয়ে আসে। হ্যাঁ ভাই, ডেভিল জানে আপনি ফিরবেন না, তাই আপনার বাবার উপর হামলা করেছে। চাচার সাথে বহুদিন ধরে গ্যাঞ্জাম চলতেছিল ডেভিলের, এখনো প্রতিশোধ নিচ্ছে। স্বাধীনের শরীরের রক্ত যেন এক মুহূর্তে গরম হয়ে ওঠে। তার সারা শরীরে আগুন ধরে যে রাগে, মুষ্টি শক্ত করে ধরে ফেলে। তার চোখ দুটো লাল হয়ে ওঠে। চারপাশের শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সে শুধু মনে করতে পারে তার বাবার মুখ, যে বাবা একদিন তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, কিন্তু সেটা তার ভালো চেয়ে। সেই মানুষটা আজ হাসপাতালে, শুধু তার জন্য। তার মনের ভেতর শুধু একটাই কথা বাজছে, এবার সে ডেভিলকে শেষ করেই ছাড়বে। এদিকে হোটেলের জানলার পাশে দিয়া এক কোণায় দাঁড়িয়ে দিয়া সব শুনছে। তার মুখে বিস্ময় আর হতবাক ভাব স্পষ্ট। স্বাধীন একটা গ্যাংস্টার ছিল, ওর বাবা কোটিপতি। এই ছেলেকে সে এত অপমান করেছে, এত মেরেছে, কিন্তু কখনো এই ছেলে ফিরেও কিছু বলেনি। কিন্তু তার এত ক্ষমতা ছিল। আসলে মানুষ চাইলে নিজেকে কতটা না লুকাতে পারে। স্বাধীন একটা জলজান্তর প্রমাণ। দিয়া একদম হতবাক হয়ে যায়। এতদিন সে স্বাধীনকে শুধু এক সাধারণ হোটেল কর্মচারী মনে করেছিল। সে ভাবত স্বাধীন একজন সাধারণ ছেলেই হবে, যে শহরে বাঁচার জন্য ছোটোখাটো চাকরি করছে, চাকরি করে কোনো মতে নিজের পড়াশোনার খরচ চালাচ্ছে। কিন্তু এই সত্যটা যেন তার পুরো চিন্তা ভাবনা এলোমেলো করে দিচ্ছে। আসলেই তো স্বাধীন এক অন্যরকম দুনিয়ার ছেলে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার বুক ধুকধুক করছে। এতক্ষণে তার মনে পড়ে যাচ্ছে স্বাধীনকে নিয়ে সে কত খারাপ ভেবেছে, কত খারাপ ব্যবহার করেছে। কিন্তু সে বুঝতে পারছে স্বাধীন এখন সত্যিই বদলে গেছে। সে এই জীবন ছেড়ে দিয়ে ভালো হওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই স্বাধীন হঠাৎ তার দিকে তাকায়। তাদের চোখাচোখি হয়। দিয়া চমকে ওঠে, দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে স্বাধীন এগিয়ে যায়। তুমি সব শুনে ফেলেছো দিয়া? দিয়া চুপ হয়ে যায়। সে বুঝতে পারে মিথ্যে বলে লাভ নেই। সে আস্তে করে মাথা নিচু করে। হ্যাঁ। স্বাধীন গভীরভাবে তাকিয়ে থাকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে। সে বুঝে গিয়েছে তার পরিচয় ফাঁস হয়ে গেছে। এখন দিয়া সবাইকে বলে দেবে সে আসলে কে। তার নতুন করে সাজানো জীবন আবার বদলে যাবে। দিয়া, এটা আমার পুরনো জীবন ছিল, আমি বদলে গেছি। আমি জানি। কিছুক্ষণ নীরবতা, তারপর দিয়া কাপা কণ্ঠে বলে, আমি ভুল করেছি স্বাধীন, তোমাকে নিয়ে খারাপ ধারণা করেছিলাম। আমি দুঃখিত। স্বাধীন একটু অবাক হয়, তারপর এক মুহূর্তে চুপ থেকে হালকা হেসে বলে, এটা বলার দরকার নেই, কিন্তু তুমি কাউকে এসব বলবে না, ঠিক তো? না, আমি কিছু বলবো না। তোমার এই গোপন জীবন আমি গোপন রাখবো। স্বাধীন মাথা ঝাঁকায়, তারপর হঠাৎ গম্ভীর হয়ে যায়। তার চোখে সেই ভয়ঙ্কর আগুন জ্বলজ্বল করতে থাকে। তবে আমি ফিরছি, এবার ডেভিলকে শেষ করব আমি। দিয়া চমকে ওঠে। তুমি আবার সেই জীবনে ফিরে যাচ্ছ? তুমি তো ছেড়ে এসেছো সেই অন্ধকারের পথ, আবার কেন তবে?
এটা আমার ব্যক্তিগত যুদ্ধ। ডেভিল আমার বাবাকে আঘাত করেছে, আমি তাকে কোনোভাবেই ছেড়ে দিতে পারি না। ওর সাহস হয় কিভাবে আমার বাবার গায়ে হাত তোলার? কি বলে তোমার বাবাকে মেরেছে? হ্যাঁ দিয়া, বাবাকে সে মেরেছে। সে ভেবেছে আমি তো আর ফিরবো না। সে বাবার সাথে শত্রুতা দেখাচ্ছে। নিশ্চয়ই বাবা তার অন্যায়ের প্রতিবাদ করেছিল। দিয়া কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর হঠাৎ বলে, আমি তোমার সঙ্গে যাব, আমাকে নিয়ে চলো তোমার সাথে। স্বাধীন বিস্মিত হয়। হঠাৎ করে দিয়ার আবার কি হলো? সে কেন যেতে যাচ্ছে? স্বাধীন কিছুই বুঝতে পারে না যে দিয়ার হুট করে কি হলো। তুমি কেন যেতে চাচ্ছ দিয়া? আমি জানি না স্বাধীন, কিন্তু আমি যেতে চাই। আমাকে নিতেই হবে তোমাকে, আমি তোমাকে সাহায্য করব। পাগলামো করো না দিয়া, ডেভিল অনেক ভয়ঙ্কর। আমি যে কাজে যাচ্ছি সেখান থেকে আমি নাও ফিরতে পারি। আমি তোমার জীবনটা ঝুঁকিতে ফেলতে পারবো না দিয়া। তোমার এইসব ভাবতে হবে না স্বাধীন, আমি সব জেনে বুঝিয়ে বলছি। কিন্তু দিয়া। হুট করে দিয়া স্বাধীনের হাত ধরে ফেলে। স্বাধীন চমকে দিয়ার দিকে তাকায়। মেয়েটার চোখে কিছু একটা আছে, কেমন একটা মায়া। এই মায়া স্বাধীনের জন্য নতুন। কেউ তাকে এমন ভালোবাসার মায়া নিয়ে কখনো দেখেনি। স্বাধীন কিছুক্ষণ চুপ করে থাকে, সে বুঝতে পারছিল না সে কি করবে। তারপর সে দীর্ঘশ্বাস ফেলে। ঠিক আছে দিয়া, আমি তোমাকে নিব, তবে তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা স্বাধীন? আমি যে মুহূর্তে বলবো তোমাকে সেখান থেকে চলে আসতে, তুমি চলে আসবে। 1 সেকেন্ড আর থাকতে পারবে না। সেটা সময় দেখা যাবে। না দিয়া, তুমি বুঝো। আমি বললাম তো স্বাধীন, সে দেখা যাবে। এখন চলো আমরা রওনা দিই। আমাদের প্রস্তুত হয়ে বের হতে হবে। এই বিপ্লু শোন। জি ভাই বলেন। বাইকের ব্যবস্থা কর, দিয়েও আমাদের সাথে যাবে। সব ব্যবস্থা ঠিকঠাক করে আমাকে জানা। কতক্ষণের মাঝেই আমরা বেরিয়ে পড়ব। ডেভিলের খবর আছে, তাকে আমি ছাড়বো না। এত বড় সাহস, সে আমার বাবার গায়ে হাত তুলেছে। এরপর স্বাধীন, বিপ্লু ও তার দল বাইক নিয়ে বের হচ্ছে। পেছনে একটা গাড়িতে দিয়া বসে আছে। রাস্তা ফাঁকা, বাতাসে উত্তেজনার গন্ধ। বিপ্লু স্বাধীনের দিকে তাকিয়ে, আপনি কি নিশ্চিত ভাই আপনি সরাসরি ডেভিলের মুখোমুখি হবেন? ডেভিল কিন্তু এখন বেশ শক্তিশালী। স্বাধীনের চোখে আগুনের ঝলক। হ্যাঁ, এবার শেষ খেলা হবে। এবার ডেভিলকে তার কাজের শাস্তি পেতেই হবে। সে ভুলে গিয়েছে স্বাধীন কি জিনিস, তাকে মনে করানোর সময় চলে এসেছে। এরপর সবগুলো বাইক আর গাড়ি একসাথে চলতে শুরু করে। সবার চোখে ভয়, উত্তেজনা আর প্রতিশোধের নেশা। তাদের গন্তব্য ডেভিলের আস্তানা। এক অন্ধকার জগতের মাফিয়ার আজকে শেষ দিন। গভীর রাত, শহরের প্রান্তে পুরনো একটা ফ্যাক্টরি। জায়গাটা অন্ধকার, শুধু দূরের ল্যাম্পপোস্টের আলো ছায়াময় পরিবেশ সৃষ্টি করছে। বাতাস ভারী, যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। স্বাধীন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, চোখে অদম্য রাগ। বিপ্লু ও তার দল একটু দূরে দাঁড়িয়ে সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। স্বাধীন মনে মনে বলছে, ডেভিল, তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিলি, তোকে এই ভুলের মাসুল তো দিতেই হবে। তুই হয়তো বলে গেছিস আমি কে আর আমি কী করতে পারি। এই হাত কোনো দুর্বলের হাত নয়, এই হাতের পাওয়ার অনেক বেশি। এই হাত যার উপরে শক্ত হয়ে পড়েছে সে সহজে পালাতে পারেনি, তুইও পারবি না। আমি এত সহজে তোকে কখনোই ছেড়ে দেব না। গেটের কাছে দাঁড়িয়ে থাকা দুই গুন্ডা স্বাধীনকে দেখে ভেতরে খবর পাঠায়। কিছুক্ষণের মধ্যে ফ্যাক্টরির ভেতর থেকে বেরিয়ে আসে ডেভিল। তার গায়ে কালো জ্যাকেট, ঘুটঘুটে আঁধারে তার চোখে একটা সানগ্লাস পরা, ডান হাতে একটা সিগারেট জ্বালিয়ে ধরে আছে আর ঠোঁটে পরিচিত সে অবজ্ঞার হাসি। তার পেছনে কয়েকজন গ্যাং সদস্য দাঁড়িয়ে, হাতে রড, পিস্তল। তারা কেউ জানতো স্বাধীন ঠিক আসবে, তার অপেক্ষাতেই যেন ছিল। এত বছর পর আবার ফিরে এলি স্বাধীন। ভাবলাম তুই তো শর্টে ছেড়ে দিয়েছিস। তুই আমার বাবার উপর হামলা করলি কেন? কি রে, সে বুঝি সিরিয়াস হয়ে গেলি? পুরনো বন্ধু আমরা, হ্যাঁ একটু গল্প গুজব করি, হালচাল জিজ্ঞাসা করি। তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নেই ডেভিল। তোর সাথে আমি খেজুর আলাপ করতে এখানে আসিনি, এখানে এসেছি আমি কাজে। আমি এসেছি তোর সাথে বোঝাপড়া করতে। তুই আমার প্রশ্নের উত্তর দে, তুই আমার বাবাকে মারতে গেলি কেন? আহা, এত রাগ করে কেন সোনা বাবু? ডেভিল, তোকে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি। ডেভিল চোখ শুরু করে হাসে। শোন, তবে তোর বাবা আমার কাজে বাধা দিচ্ছিল। আমি যা চাই তা আমাকে পেতে হবে, কেউ আমার পথে দাঁড়াতে পারবে না। তোর বাবার ওইসব মোরালিটি আমি শুনি না। আমার কাজে যে বাধা দিতে চাইবে তাকে আমি শেষ করে দেব, সেটা তোর বাপ হোক বা আমার বাপ। কথাটা মনে রাখিস।
কাজ? তুই খুন করিস, সাদাবাজি করিস, মানুষ গুম করিস, এগুলোকে কাজ বলিস? আমার জন্য এটাই কাজ স্বাধীন বন্ধু। এই শহরে টিকে থাকতে হলে এই শক্তি লাগে স্বাধীন। তোর বাবা নীতির কথা বলে বেড়াতো, আমাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি জানি এই শহরের নীতি দিয়ে কিছু হয় না, ক্ষমতাই সব, আর আমার সেই ক্ষমতা লাগবেই। তুই নিজকে কি ভাবিস? তুই ভুলে গেছিস আমরা একসময় বন্ধু ছিলাম? বলিনি আমি, বরং তুই ভুলে গেছিস আমরা একসাথে শুরু করেছিলাম, আমাদের সব একসাথে করার কথা ছিল, আমাদের একসাথে রাজত্ব করার কথা ছিল, কিন্তু তুই আমাকে ছেড়ে চলে গেলি, ভালো হওয়ার চেষ্টা করলি, কিন্তু আমি আমার পথে থেকেছি, আমি বেতুর মতো সরে আসিনি, তাই আজ আমি এই শহরের রাজা, এই শহর এখন আমার কথা উঠে বসে, তুই সে জায়গায় হারিয়েছিস, তোর দোষ। আমি সেই অন্ধকার জীবনে থাকতে চাইনি ডেভিল। আমরা যা করেছি সেটা অন্যায়, সে পাপ। আমরা মানুষের ক্ষতি করেছি, মানুষের এমন ক্ষতি করার কোনো অধিকার আমাদের নেই। আমি আর এই পথে ফিরবো না। তুই তো ফিরে আসতে পারিস এই পথ থেকে। নীতিবান বাপের নীতিবান ছেলে এসেছে এখন নীতির কথা শোনাতে। হয়েছে, বাংলা সিনেমা বেশি দেখিস নাকি? এত সুন্দর সাজানো সাম্রাজ্য আমার, আমি নাকি এসব ছেড়ে দেব? তুমি মনে রাখিস আমি তোকে শেষ করব। হেসে ডেভিল এবার সত্যি রেগে যায়। সে হাত তোলে, তার ইশারায় তার লোকেরা স্বাধীনকে ঘিরে ধরে। বিপ্লু ও তার দল সতর্ক হয়েছে। ডেভিল অবজ্ঞার হাসি দিয়ে, আমি তোকে শেষ করতে চাই না স্বাধীন, তুই চাইলে ফিরে আয়, আবার আমরা একসাথে রাজত্ব করব। আমি সেই অন্ধকার জীবনে আর ফিরবো না, আর এবার তোকে শেষ করব। হাসালি স্বাধীন, এমনটা করা তোর সাথে নেই। বলে যাস না আমি কে ডেভিল। তুইও ভুলে যাস না আমি কে স্বাধীন। তবে হয়ে যাক ফাইট। অবশ্যই, তবে লুকিয়ে নয়, আমাদের ফাইট হবে সবার সামনে। ঠিক আছে, তবে কালকে বিকালই হয়ে যাক, আমরা সবার সামনে লড়বো, ম্যান টু ম্যান। যে হারবে সেই এলাকা ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে। ডিল স্বাধীন, দেখা হবে ময়দানে। কথা শেষ করে স্বাধীন চলে আসে তার সাঙ্গপাঙ্গদের কাছে। বিপ্লু, পরশু আমি আর ডেভিল ফাইট করব। ভাই তাহলে মানুষ জোগাড় করি। আমি একলা লড়বো ডেভিলের সাথে। ভাই কি কন? হ্যাঁ বিপ্লু, এর লড়াই শুধু আমার আর ডেভিলের। সবাই অবাক হয়ে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। এ যেন আগের সেই মাফিয়া ডন, এ যেন সেই ভয়ঙ্কর স্বাধীন, তবুও আজ তাকে কেমন মানুষও লাগছে। গভীর রাত, স্বাধীন রাস্তায় হাঁটছিল একা, মাথায় হাজারো চিন্তা। সে চিন্তা করছে ডেভিলকে কিভাবে হারানো যায়, যে করে হোক তাকে ডেভিলকে হারাতেই হবে। হঠাৎ একটা গলির মোড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছায়া মূর্তি দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা ভারী হাত তার কাঁধে পড়ে। ওই যাও বাপের হিরো। স্বাধীন দ্রুত ঘুরে দাঁড়ায়। তার সামনে ডেভিলের কয়েকজন লোক দাঁড়িয়ে, হাতে লোহার রড, কাঠের ব্যাট, কারো কোমরে ছুরি গোজা, চারদিক থেকে ধীরে ধীরে ঘিরে ফেলছে তাকে। পথ থেকে সরে যাও। ও বড় সাহস, তোকে সহজে যেতে দেব মনে করেছিস? সবাই মিলে চারপাশ থেকে স্বাধীনকে ঘিরে ফেলে যাতে সে কোথাও যেতে না পারে। ডেভিল ভাইয়ের সালাম। বেঁচে থাকবি না রে তুই। ভাইয়ের সঙ্গে পাঙ্গা নিতে চাস? তোর তো সাহস কম না। তখন হঠাৎই পেছন থেকে একটা লোহার রড স্বাধীনকে সজোরে আঘাত করে। স্বাধীন ব্যথায় একটু পিছিয়ে যায়, কিন্তু পড়ে না, দ্রুত গা বাঁচিয়ে নেয়। পুরো গ্যাং মিলে হামলা চালায়। স্বাধীন একা হলেও রুখে দাঁড়ানোর চেষ্টা করে। একজন তার দিকে ছুরি চালাতে আসে। স্বাধীন দ্রুত সরে গিয়ে লোকটাকে কোনোই দিয়ে আঘাত করে, কিন্তু সংখ্যায় বেশি থাকায় একসময় স্বাধীন দুর্বল হয়ে পড়ে। তারা স্বাধীনকে বেধড়ক মারতে থাকে। ঘুষি, লাথি, লোহার রডের আঘাতে স্বাধীন রক্তাক্ত হয়ে যায়। তবে স্বাধীন কি হার মানবে? না, সে সুযোগ বুঝে একজনের হাত মুচড়ে দেয়, অন্যজনের মুখে সজোরে ঘুষি বসিয়ে দেয়। কিন্তু সংখ্যা বেশি, তারা আবার তাকে মাটিতে ফেলে আঘাত করতে থাকে। থামো। ঠিক তখনই বিপ্লব তার দল এসে পড়ে। তারা ডেভিলের লোকদের আক্রমণ করে। মুহূর্তেই সব উলট পালট হয়ে যায়। ডেভিলের দল পালিয়ে যায়। স্বাধীন মাটিতে পড়ে কাশতে থাকে। ভাই আপনি ঠিক আছেন? এই নে, প্রথম যুদ্ধ জিতে গেলাম। শহরের একটা প্রাইভেট হাসপাতাল। রুমের ভেতরে স্বাধীনকে শুয়ে থাকতে দেখা যায়। সে বেশ কিছুটা আহত। ডাক্তার তাকে মেডিসিন দিয়েছে, পাশাপাশি ব্যান্ডেজও করে দিয়েছে, তবে তার গায়ে লাগছে না কিছু।
চোখের লড়াইয়ের আগুন জ্বলছে। সে ডেভিলকে দেখে নেবে। ডেভিল আর মানুষের অবস্থায় নেই, সে কাপুরুষ হয়ে গিয়েছে। দিয়া স্বাধীনের পাশে বসে আছে। দিয়া স্বাধীনের অবস্থা দেখে স্তম্ভিত। স্বাধীন, এবার কিছুদিন বিশ্রাম না অন্তত। বিশ্রামের সময় নেই দিয়া, এখন আমাকে আগে যুদ্ধ শেষ করতে হবে, তবেই আমার মুক্তি। তোমার বাবাকে দেখতে যাবে না? স্বাধীন চুপ হয়ে যায়। তোমার উচিত ওনাকে দেখতে যাওয়া। স্বাধীন দিয়ার কথার উত্তর দেয় না। তুমি যাবে ওনার কাছে? হ্যাঁ, আমি যাব স্বাধীন, আমি ওনাদের পাশে থাকবো। স্বাধীন কৃতজ্ঞ চোখে তাকায়। দিয়া, তুমি চমৎকার একটা মেয়ে। দিয়া লজ্জা পেয়ে যায়। তোমার মতো একটা চমৎকার মেয়ে আমার জীবনে কখনো আসেনি। আমি তোমার জীবনে থাকবো স্বাধীন। দিয়া আর স্বাধীন এক অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে কিসের যেন এক গভীর কথোপকথন হয়। এক অপরের মনে যেন এক অন্যরকম ঝড় চলতে থাকে। কত কাছে, তবু তারা যেন কাছে আসতে পারছিল না। একটু ঘুমাও স্বাধীন। আচ্ছা দিয়া। স্বাধীন ঘুমিয়ে পড়ে। দিয়া চুপ করে তার পাশে বসে থাকে। দিয়া এক দৃষ্টিতে স্বাধীনকে দেখতে থাকে। ছেলেটাকে সে হুট করেই খুব ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসা যেন খুবই গভীর, এই ভালোবাসা খুব মায়ার। হাসপাতালের কেবিনের ভেতরে নিস্তব্ধতা। স্বাধীনের বাবা হাসপাতালের বেডে শুয়ে আছেন, মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন। পাশে মা বসে আছেন, চোখ লাল, যেন বহুক্ষণ কাঁদছেন। এমন সময় দরজার বাইরে পায়ের শব্দ শোনা যায়। ধীরে ধীরে দরজা খুলে যায়। দিয়া ভেতরে ঢোকে। আঙ্কেল, আন্টি, আসতে পারি? স্বাধীনের মা চমকে তাকান। অচেনা মেয়েটিকে দেখে কিছুটা অবাক হন। তুমি কে মা? আমি দিয়া, আমি স্বাধীনকে চিনি, আমি ওর বন্ধু। আমরা একসাথে ঢাকা ভার্সিটিতে পড়ি। স্বাধীনের মা বাবা একে অপরের দিকে তাকান। ওনারা বেশ অবাক হয়েছে এটা শুনে। আসলে তারা আশা করেনি স্বাধীন তার পড়াশোনা চালিয়ে যাবে। তারা মনে করেছিল স্বাধীন বকে গিয়েছে পুরোপুরি। সে হয়তো কোথাও গুন্ডামি বদমাইশি করেই বেড়ায়। সে যে এত ভালো জায়গায় যাবে তারা বুঝতে পারেনি। স্বাধীনের বাবা ধীরে ধীরে বলল, স্বাধীন কেমন আছে? খুব ভালো আছে আঙ্কেল। আর চমৎকার একজন মানুষ হয়েছে স্বাধীন। শুধু আপনাদের জন্য চিন্তিত। আপনাদের জন্য সে নিজেকে একদম বদলে ফেলেছে। একদম নতুন একজন মানুষ হয়ে গিয়েছে সে। তার পরিবর্তন একদম চোখে পড়ার মতো। সে আপনাদের ভীষণ ভালোবাসে। স্বাধীনের মা চোখ মুছে নেন। এতদিন তারা ভেবেছিলেন তাদের ছেলে হয়তো আগের মতোই বেপরোয়া হয়ে গেছে, কিন্তু দিয়ার কথা শুনে তারা যেন আশার আলো দেখতে পান। স্বাধীনকে একবারও ভাবেনি আমাদের কথা? কেন সে এতদিন আমাদের সাথে যোগাযোগ রাখেনি? সে জানে না কিভাবে ফিরে আসতে হয় আন্টি। সে জানে আপনারা ওকে ত্যাগ করেছেন, কারণ একসময় সে ভুল পথে ছিল। কিন্তু আমি আপনাদের আজ একটা কথা বলতে এসেছি, স্বাধীন আর সেই আগের স্বাধীন নেই। বাবা মা হতবাক হয়ে শোনেন। বাবা কিছুটা উঁচু হয়ে বসার চেষ্টা করেন, কিন্তু ব্যথায় কেঁপে ওঠেন। কি বলছো মা? হ্যাঁ আঙ্কেল, স্বাধীন বদলে গেছে। সে আর অন্ধকার পথে নেই। সে ভালো মানুষ হওয়ার জন্য লড়ছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। স্বাধীনের মা বাবার চোখ বড় হয়ে যায়। তারা বিস্ময়ে একে অপরের দিকে তাকান। সত্যি বলছো মা? একদম সত্যি বলছি। ডেভিল যখন আপনাকে কষ্ট দিল, তখন স্বাধীন আর চুপ করে থাকতে পারেনি। সে শপথ নিয়েছে এই অন্যায়ের সে শেষ করবে। স্বাধীনের বাবার চোখ ভিজে আসে। তার ছেলে এত বড় হয়ে গিয়েছে, অথচ সে তাকে ভুল বুঝেছিল। মা পাশে বসে কাঁদতে থাকে, মুখে শুধু একটাই কথা, আমার ছেলে, আমার স্বাধীন। দিয়া কাছে এসে মায়ের হাত ধরে। আন্টি, এবার ওকে আপনাদের আশীর্বাদ দিতে হবে। ও আপনাদের গর্বিত করবে। স্বাধীনের বাবা চোখ বন্ধ করেন, গভীর শ্বাস নেন, তারপর ধীরে ধীরে বলেন, আমার ছেলে সত্যি ফিরে এসেছে। ঘরের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বাধীনের মা বাবার চোখে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে। তারা নতুন করে বিশ্বাস করতে শুরু করেন তাদের ছেলে আর হারিয়ে যায়নি, বরং সে সত্যিকারের নায়ক হয়ে উঠেছে। রাত গভীর হয়েছে, কিন্তু শহরের আলো এখনও মিটমিট করে জ্বলছে। হালকা শীতল বাতাস বইছে, গাছের পাতারা সরে গিয়ে চাপা শো শো শব্দ তুলছে। পুরো মাঠ শুনশান নীরব, কেবল বাতাস আর দুই প্রতিপক্ষের মাঝে জমাট বাঁধা উত্তেজনা। মাঠের মাঝে দাঁড়িয়ে আছে স্বাধীন। তার শরীরের প্রতিটি পেশি টানটান হয়ে আছে, চোখে মুখে দৃঢ় সংকল্প, কোনো ভয় নেই। সামনে ধীর পায়ে এগিয়ে আসছে ডেভিল।
তার ঠোঁটে পরিচিত সেই বাঁকা হাসি। তার পিছনে কিছু লোক দাঁড়িয়ে আছে অন্ধকারে ছায়ার মতো, যারা ডেভিলের এক ইশারায় ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। স্বাধীন এক পা এগিয়ে আসে, তার চোখ ডেভিলের চোখে আটকে থাকে। লোক পাঠিয়ে মারার চেষ্টা করলি? এতটাই কাপুরুষ হয়ে গেছিস? ডেভিলের মুখে এখনও সেই ঠান্ডা হাসি, যেন এই কথাগুলো তার কানে পানি হয়ে গড়িয়ে যাচ্ছে। তুই তো আমাকে ভালোই চাস স্বাধীন, এই যে এত উত্তেজিত হচ্ছিস। সামনে এসে লড়, ভয় পাচ্ছিস? ডেভিলের মুখ কালো হয়ে যায়। সে হাতের ইশারায় তার লোকদের পিছু হটতে বলে। আজ শুধু তুই আর আমি, দেখাই যাক কে আসল বিজয়ী। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, বাতাসও যেন থমকে গেছে। হঠাৎ স্বাধীন সামনে ঝাঁপিয়ে পড়ে। ডেভিল প্রস্তুত ছিল না। স্বাধীনের প্রথম ঘুষিটা সরাসরি তার গালে গিয়ে পড়ে। ডেভিল ছিটকে পড়ে, কিন্তু মুহূর্তেই উঠে দাঁড়ায়, চোখে আগুন। তোর সাহস বাড়ছে। ডেভিলও পাল্টা আক্রমণ করে। সে শক্তিশালী, কিন্তু স্বাধীনও কম যায় না। প্রতিটি ঘুষি, প্রতিটি লাথি, প্রতিটি আঘাতে জমে থাকা প্রতিশোধের আগুন যেন বেরিয়ে আসছে। হঠাৎ ডেভিল পা বাড়িয়ে স্বাধীনকে ফেলে দেয়। স্বাধীন এক মুহূর্তের জন্য ধাক্কা খায়, কিন্তু পর মুহূর্তে উঠে দাঁড়িয়ে ডেভিলের মুখে সজোরে কোনোই চালায়। ডেভিলের ঠোঁট ফেটে রক্ত ঝরে, কিন্তু সে হাল ছাড়ে না। দুজনে ক্লান্ত, কিন্তু লড়াই থামছে না। তোকে আজ ছাড়বো না স্বাধীন। তোকেও আজ আমি শেষ করবো ডেভিল। অনেক করে বলেছি ফিরে আয়, কিন্তু তুই শুনলি না। আমাদের পথে কোনো ফিরে যাওয়া নেই স্বাধীন। ভুল বললি ডেভিল, ফিরে আসা যায়, শুধু ইচ্ছে থাকতে হয়। তুই কাপুরুষ, আমি না। আমি মানুষ হতে শিখেছি ডেভিল, আর কিছু নয়। এত পুতু পুতু হতে হয় না পুরুষকে। আগে মানুষ হতে শিখতে হয় ডেভিল। তুই এটা কখনোই বুঝলি না। টাকা আর ক্ষমতা করে তুই অমানুষ হয়ে গেলি। টাকার ক্ষমতায় সব। তুমুল ফাইট চলতে থাকে তাদের মাঝে। চারপাশ থেকে সবাই দম বন্ধ করে দেখতে থাকে শেষ পর্যন্ত কি হয়, কে জিতে যায় আসলে এই ফাইটে। সবাই চাইছিল স্বাধীন জিতুক। ডেভিলের যন্ত্রণায় সবাই অতিষ্ঠ। সবাই স্বাধীনের জন্য দোয়া করতে থাকে। স্বাধীন আর ডেভিল প্রাণপণে ফাইট করতে থাকে। ডেভিলের মুখ দিয়ে রক্ত পড়ছে, কিন্তু সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। চারপাশের লোকেরা স্তব্ধ হয়ে দেখছে। ডেভিল হাঁপাতে হাঁপাতে বলে, আমি হেরে গেছি। এই হারটা তোকে মেনে নিতেই হবে ডেভিল। ডেভিল একবার স্বাধীনকে দেখে, তারপর আকাশের দিকে তাকিয়ে হাসে। হঠাৎ সে কোমরের নিচ থেকে একটা পিস্তল বের করে। ডেভিল, এটা করিস না, নিজেকে শেষ করে ফেলিস না প্লিজ ডেভিল। ডেভিলের চোখ অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে ওঠে। আমি মল্ল জিতে যাব স্বাধীন, কারণ আমার ভয় নেই। কিন্তু তোর কাছে হেরে কাপুরুষের মতো বাকি জীবন কাটাতে পারবো না। আমি ডেভিল, আমি কাপুরুষ নই। বন্ধু স্বাধীন, তুই শেষ পর্যন্ত জিতেই গেলি। সব কিছু আজ থেকে তোর। বুকের ঠিক মাঝখানে পিস্তল ধরে ডেভিল ট্রিগার টানে। চারপাশে প্রচণ্ড গুলির শব্দ। ডেভিলের দেহটা কয়েকবার ঝাঁকুনি দিয়ে নিথর হয়ে পড়ে যায়। চারপাশের গুন্ডারা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। স্বাধীন এক পা সামনে বাড়ায়, তারপর ধীরে ধীরে হাঁটু ঘিরে বসে। তোকে বাঁচাতে পারলাম না ডেভিল। তুই কেন এমন করলি নিজের সাথে? নিজেকে ধ্বংস করে দিলি। এমনটা তো কখনো চাইনি আমি। আমরা তো একসাথে তো থাকতে পারতাম সুন্দর করে। ডেভিলের চোখ দুটো নিথর হয়ে আছে। একসময় এই চোখে ছিল নিষ্ঠুরতা, আর এখানে আজ শুধুই শূন্যতা। স্বাধীন ডেভিলের পাশে বসে কাঁদতে থাকে। একসময় যে বন্ধু ছিল আজ সে নেই। সে আজ নিজেকে শেষ করে দিয়েছে। ডেভিলের সাঙ্গপাঙ্গরা সব সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু এলাকার মানুষ তাদের ধরে নিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়। পুলিশ তাদেরকে হাজতে ভরে রাখে। স্বাধীন ক্লান্ত শরীর নিয়ে দরজার সামনে দাঁড়ায়। শরীরে ক্ষত, রক্ত লেগে আছে, কিন্তু মন অনেকটা হালকা। আজকে সে বিজয়ী। সে আজ অন্যায়কে দমন করে এসেছে। অন্যায়কে সে আজ জিততে দেয়নি। এটা তার অনেক বড় অর্জন। স্বাধীন দরজায় নক করে ঠকঠক করে। দরজা খুলে যায়। মা দাঁড়িয়ে আছে, চোখে অশ্রু। বাবা চুপচাপ, আর দিয়া দরজার পাশে দাঁড়িয়ে। বাবা, তুই ঠিক আছিস? স্বাধীন ধীরে ধীরে মাকে জড়িয়ে ধরে আর হু হু করে কেঁদে দেয়। সব শেষ মা। ডেভিল মারা গেছে। মা স্বাধীনের মাথায় হাত বুলিয়ে দেয়। বাবা সামনে এসে কাঁধে হাত রাখে। দিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে অশ্রুরা চিকচিক করছে। বাবা। স্বাধীন, বাবা আমার বুকে আয়। স্বাধীন তার বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়।
কতদিন সে তার বাবাকে ধরে না, কতদিন সে তার বাবাকে দেখেনি। 1 বছরের সব বাঁধ আজ ভেঙে গিয়েছে। তুমি ঠিক আছো বাবা? তোর মতো বীর ছেলে যার আছে তার আবার কি হবে? তোর জন্য গর্বে বুকটা আবার ফুলে গিয়েছে। দিয়ে আমাদের সব বলেছে। স্বাধীন অস্ত্র চোখে দিয়ার দিকে তাকায়। দিয়া তার দিকে তাকিয়ে সুন্দর করে হাসি দেয়। বাবা তুই গিয়ে একটু রেস্ট নে এখন। আমি তোর জন্য তোর পছন্দের মোরগ পোলাও করেছি। করো মা করো, কতদিন তোমার হাতের মোরগ পোলাও খাই না। প্রাণটা যে বেরিয়ে গেল তোমার হাতে রান্না করা মোরগ পোলাওয়ের জন্য। বোকা ছেলে কি সব যে বলে। আমি এক্ষুনি করছি, তুই যা রেস্ট নে। দিয়া ওকে নিয়ে যাও তো। স্বাধীনের বাবা মা তখন স্বাধীন আর দিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। স্বাধীন আর দিয়া দুজনেই লজ্জা পেয়ে যায়। পরিবারের সবাই একে অপরকে জড়িয়ে ধরে আবার। আজকে যেন তাদের সবচাইতে সুখের দিন। করিমউদ্দিন চাচার ঘর অন্ধকার। স্বাধীন ধীরে ধীরে ঢোকে। বৃদ্ধ লোকটা বিছানায় বসে আছেন, চোখে একরাশ ক্লান্তি। আসসালামু আলাইকুম চাচি, আসি? কে বাবা তুমি? আমি স্বাধীন চাচা। স্বাধীন, তুমি তুমি এখানে কি করতে আসছো? আমি আপনার কাছে মাফ চাইতে এসেছি চাচা। আমি অনেক বড় ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার পায়ে পড়ছি। আমি সেদিন যা করেছি সেটা ক্ষমার অযোগ্য, আমি জানি। তাও চাচা আমাকে মাফ করে দিন। করিমউদ্দিন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা নাড়ে। বাচ্চা মানুষ ভুল করেই, তবে ভুল করলে শুধরানোর আসল সাহস তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক। এটাই আসল মানুষের পরিচয়। আমি তোমাকে মাফ করলাম স্বাধীন। কখনো আর এইসব পথে যেও না। নিজেকে যোগ্য মানুষ হিসেবে তৈরি করো। স্বাধীন চোখের পানি আটকে রাখতে পারে না। করিমউদ্দিন তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। চাঁদের আলো পড়েছে পুকুরের জলে, চারপাশে নীরবতা, বাতাসে শীতল আমেজ। স্বাধীন আর দিয়া এলাকার পুকুর পাড়ে পাশাপাশি বসে আছে। দুজনেই চুপচাপ, কেউ কিচ্ছু বলছে না, যেন কথা বললেই সুন্দর কিছু একটা নষ্ট হয়ে যাবে। সব শেষ হয়ে গেল। হ্যাঁ, সব শেষ আর শুরু। বুঝলাম না। সত্যি বুঝলেন না? স্বাধীন গভীর চোখে দিয়ার দিকে তাকিয়ে থাকে। দিয়া ধীরে ধীরে স্বাধীনের হাত ধরে নিজের হাতের মাঝে নিয়ে নেয়। আমি তোমাকে কখনো হারাতে চাই না স্বাধীন। আমিও তোমাকে ভালোবাসি দিয়া। তোমার মতো করে কেউ কখনো আমাকে এভাবে দেখেনি দিয়া। আমিও আজ পর্যন্ত কোনো মেয়েকে এভাবে দেখতে পারিনি, কিন্তু তুমি যেন এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছো আমার ভিতরে। এর মাদকতা থেকে আমি কখনো বের হতে চাই না। তুমি কি থাকবে আমার পাশে দিয়া, সব সময় আমার হাতটা ধরে? আমি তোমাকে অসম্ভব ভালোবাসবো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি তোমার পাশে থাকবো স্বাধীন। আমিও তোমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। তোমার প্রতি এই মুগ্ধতা প্রকাশের ভাষা আমার নেই। আমরা দুজন মিলে আমাদের ছোট্ট জগৎ সাজাবো স্বাধীন। দুজন আরও কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর স্বাধীন দিয়ার হাত শক্ত করে ধরে। দিয়া স্বাধীনের কাঁধে তার মাথা রাখে। জীবন নতুন পথের দিকে এগিয়ে যায়, আর পেছনে পড়ে থাকে অন্ধকারের গল্প।